আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছি আমি জেফরি খান। আমার সাথে বলতে চাই যে ভৌতিক দুনিয়ারে কিন্তু রাইট নাও প্রচার হতে চলেছে 163তম পর্ব এক্স্যাক্টলি। এবং ইউ নো হোয়াট, দিস এপিসোড ইজ সো মাচ স্পেশাল আমার জন্য, বিকজ আজকে আমার খুব পছন্দের একজন মানুষের স্টোরি আজকে শেয়ার করতে চলেছি। এবং তার ঘটনা কিন্তু গতকালও শেয়ার করেছিলাম। তিনি আর কেউ নয়, তিনি আমাদের নিলয় আহমেদের স্বপন ভাই। এবং তার কিন্তু আজকে একটা দারুণ রকম ভীতিকর এবং খুব পছন্দের এবং আমার খুব পছন্দের একটা ঘটনা আছে। শ্রীনাথ তান্ত্রিকের ঘটনা আছে আজকে। এবং নিলয় ভাইয়ের শ্রীনাথ তান্ত্রিকের এই ঘটনাটা আপনাদের মন জয় করে ফেলবে। সত্যি লোভে পাপ, পাপে মৃত্যু, আর ব্ল্যাক ম্যাজিক কিন্তু এই লোভ আর পাপ থেকে কিন্তু তৈরি হয় আমার কাছে মনে হচ্ছে। এবং সেরকম একটা ভয়াবহ ধরনের একটা ঘটনা আছে এখানে। এবং এরপর ফিরোজ ভাই, আমাদের চিরচেনা ফিরোজ ভাইয়ের অভিশপ্ত বাড়ির ঘটনা আছে। এবং সেই ঘটনার লেখক কিন্তু আনিকুর জামান ভাই। এবং মুনিয়ার ভাইয়ের একটি কালো জাতের ঘটনা আছে। মাসুম ভাইয়ের অদৃশ্য রোগের ভয়ঙ্কর ঘটনা আছে। মানে এক কথায় খুব দুর্দান্ত একটা এপিসোড এবং বেশ লম্বা এপিসোড। আমি যদি বলি তাহলে 1.5 ঘন্টার কাছাকাছি এপিসোডের ডিউরেশন। আপনাদের খুব বেশি ভালো লাগবে, এটা আমি মোটামুটি আপনাদেরকে কথা দিতেই পারি যে খুব সুন্দর লাগবে আজকের এপিসোড। এবং মারাত্মক সব স্টোরি আজকের এপিসোডে এসেছে। এবং নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এপিসোডের স্টোরি কিন্তু ধীরে ধীরে অনেক বেশি দারুণ হচ্ছে। এবং মারাত্মক সব স্টোরি কিন্তু এখানে প্লে হচ্ছে। এবং আপনারা কিন্তু চাইলে এই ভৌতিক দুনিয়ার স্টোরি পাঠাতে পারেন। ভৌতিক দুনিয়ার স্টোরি পাঠানোর দুটি ওয়ে আছে। একটা হচ্ছে ইমেল, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনারা চাইলে ইমেল করতে পারেন। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক দুনিয়ার gmail.com, BHOUTIKDUNIA@gmail.com। ঠিক এখানে ঘটনা সেন্ড করতে পারেন। অথবা আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। আর অবশ্যই হোয়াটসঅ্যাপে প্রথমেই আপনাকে লিখতে হবে ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা দিচ্ছি, দ্যাটস ইট। তাহলেই চলবে, আর বেসিক্যালি কিছু করা লাগবে না। চলে যাই সরাসরি আজকের এপিসোডে এবং শুনে আসি নিলয় ভাই শ্রীনাথ তান্ত্রিকের এক ভয়াবহ ঘটনা। চলে যায় ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় জেফরি খান ভাই। জিজ্ঞেস করবো না কেমন আছেন, কারণ আমরা সবাই জানি আপনি সবসময় ভালো দলই থাকেন। আমি নিলয় আহমেদ স্বপন বলছি সৌদি আরব থেকে। ঠিকানা মানিকগঞ্জ জেলা, সিংহাইর থানা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ঘটনায়। ঘটনাটি আমার দাদার কাছ থেকে নেয়া। আমার দাদা যেভাবে বলেছে আমি ঠিক ওভাবেই বলার চেষ্টা করছি। বলছেন আমার দাদা, শোন, ঘটনা আজ থেকে অনেকদিন আগের ঘটনা। বাংলাদেশ স্বাধীন হওয়ারও অনেক আগের দিনে এখনকার মতো এত ডাক্তার ছিল না, সবাই কবিরাজ, আর ওদের চিকিৎসা নিয়ে অনেক বেশি বিশ্বাস করতো। আর কবিরাজরাও চেষ্টা করতো অন্য কবিরাজ থেকে কিভাবে বড় কবিরাজ হওয়া যায়। তো আমাদের এইদিকে খুব একটা বেশি ওই হিন্দু ধর্মের মানুষও থাকতো, যে এখন ওই গ্রামের হিন্দু পাড়া হয়ে গেছে। হিন্দু পাড়ায় একজন লোক ছিল যার নাম শ্রীনাথ। কিন্তু আমরা সবাই নাথ পণ্ডিত বলে ডাকতাম। সেটু কবিরাজি করতো, মানুষকে একটু ঝাড়ফুঁক, পানি পড়া ইত্যাদি সব দিয়ে ডাকতো। আর এই ঘটনাটি মূলত ওই শ্রীনাথের ঘটনা। শ্রীনাথ মনে করতো যে আমার থেকে অনেক বড় কবিরাজ আছে, কি করলে সব থেকে বড় কবিরাজ হওয়া যায়। মানে এক প্রকার লোভী ছিল আর কি। কিন্তু এই চিন্তায় যে একসময় তাকে শয়তানের পূজারী বানিয়ে ফেলবে, তা সে কখনো কল্পনাই করেনি। সে তান্ত্রিকের কাছে গিয়ে বলল, নমস্কার গুরুজি, আমি শ্রীনাথ বলছি। আপনার কাছে এসেছি এটা আবদার নিয়ে, যদি আপনি একটু রাখতেন। সে তান্ত্রিক তখন বলল, এই আবদার? আমার কাছে কি আবদার নিয়ে আসলি, বল শুনি। শ্রীনাথ তখন বলল, আমি সব থেকে বড় কবিরাজ হতে চাই আপনার শিখায়, যদি আপনি একটু আমার আবদারটা একটু রাখতেন। তান্ত্রিক তখন বলল, আমার কাছে শিক্ষা নিলে তো কি শয়তানের পূজারি হতে হবে, শয়তানের পূজারি বললে
মনে মায়া ভালোবাসা থাকলে চলবে না, শয়তানকে খুশি করতে হবে। যত বেশি তুই শয়তানকে খুশি করতে পারবি তত বেশি শক্তিবান হয়ে যাবে তুই। আর সন্তান বউ কে কি হয় তা কিন্তু মনে রাখা যাবে না, তাদেরকে ছেড়ে দিতে হবে। আমি যা বলবো তোকে সেটাই মানতে হবে। করতে পারবি? হ্যাঁ। শ্রীনাথ বলে উঠল, হ্যাঁ পারবো। নিজেকে অনেক বেশি শক্তিশালী করার জন্য আমি সব পারবো তান্ত্রিক। এরপর থেকে শ্রীনাথ ওই তান্ত্রিকের কাছে গিয়ে বিভিন্ন ধরনের শিক্ষা নিতে থাকে, যেমন বান মারা, কুফরি কালাম করা, ওই জিন চালান করা। মোটামুটি বেশ ভালোই শিক্ষা নিল শ্রীনাথ। কিন্তু এই সব শিখেও যেন শ্রীনাথের মন ভরছিল না। সেজন্য তার তান্ত্রিককে বলল, গুরুজি আরো বেশি ক্ষমতাবান হতে চাই আমি। এইসব অনেকেই পারে। আমি এমন কিছু শিখতে চাই যেন আমার চাইতেও আমার গ্রামে অনেক বেশি ক্ষমতাবান না থাকে। আমি একমাত্র ক্ষমতা পেতে চাই। তান্ত্রিক তখন এসে বলল, তাই ঠিক আছে, তোকে আজ এমন জিনিস শিখাবো যেটা করতে পারলে তুই বলার পরে ওই পৃথিবীতে ঘুরে বেড়াতে পারবি, বুঝলি? অমর হয়ে যাবে। শ্রীনাথ তখন বলল, হ্যাঁ গুরুজি, আমার এমনই কিছু শিখান। তান্ত্রিক তখন বলল, শোন, তুই যদি এটা পারিস তোর থেকে এই পৃথিবীর মানুষ কেউ শক্তিশালী হতে পারবে না, বুঝতে পারলি? শ্রীনাথ তখন বলল, কি করতে হবে জাস্ট আমাকে বলুন না। তান্ত্রিক তখন বলল, তোর একটি কন্যা সন্তান আছে, তাকে তোর শয়তানের নামে বলি দিতে হবে। আর মাথাটা পুড়িয়ে ওই ছাই তোর শরীরে ঢুকাতে হবে। আর 50টি শিশুকে বলি দিতে হবে। যদি তুই পারিস তাহলে তুই এই ক্ষমতাবান হতে পারবি, বুঝেছিস? শ্রীনাথ আমার কথা শোনার পর একেবারে নেশা ধরে গেল। লোভের নেশা, ক্ষমতার নেশা, পাগল হয়ে গেছিল নেশায়, রাজি হয়ে গেল। আর তার নিজের কন্যা সন্তানকে বলি দিয়ে দিল নির্দ্বিধায়। তার কন্যা সন্তানের মাথা পুড়িয়ে তার হাতটা কেটে সে ছাই শরীরে ঢুকালো। কি যে বিভৎস অবস্থা! আর তার স্ত্রীকে এক নদীতে পাথার নিচে দিয়ে রীতিমতো পা উপর দিয়ে কেড়ে রাখলো। সে বিভৎস হয়ে গেছিল ক্ষমতার লোভে। আর শ্রীনাথ 50টি বলি দেওয়ার জন্য বাচ্চা খোঁজা শুরু করে দিল। যেহেতু তার সন্তানকে বলে দিয়েছে, সেজন্য এক শয়তান জিন তার গোলাম হয়ে যায় এবং তার সমস্ত কাজে তাকে সাহায্য করতে থাকে। এরপর থেকে গ্রামে ভয়ঙ্কর দিন চলে আসলো। প্রতিনিয়ত কারো বাড়ি বাচ্চা থাকলে রাতে নিখোঁজ হয়ে যেত। আর খোঁজাখুঁজির পরে দেখা যেত এক বট গাছে মাথা চূড়ানো অবস্থায় পড়ে আছে। এরকম প্রতিদিন সকালবেলা দেখা যেত এই বট গাছে বাচ্চার মাথা ঝুলানো। গ্রামের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়ে যায় আর মানুষ দলে দলে গ্রাম ছাড়তে থাকে। পরে এই সমস্যার জন্য গ্রামের সব মানুষ এক জায়গায় বসে একে বিহিত করার চেষ্টা করলো। অনেক চেষ্টার পর গ্রামের মানুষ এক তান্ত্রিকের খোঁজ পায়। গ্রামের সব মানুষ ওই তান্ত্রিকের কাছে যাওয়ার পর বলছিল, নমস্কার পণ্ডিত, আপনার কাছে এসেছি খুব অসহায় হয়ে। আশা করি আপনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না, এর ভিতরটা করেই ছাড়বেন আমাদেরকে। তান্ত্রিক তখন বলল, কি হয়েছে বল? হ্যাঁ। তো ঘটনাটা ওই তান্ত্রিককে বলার পর কিছু সময় তান্ত্রিক চুপ করে ধ্যান মগ্ন হয়ে বসে থাকলো। এরপর বলল, সরে যা আমার কাছ থেকে, আমি কিছু করতে পারবো না, তোরা সরে যা। সবাই তখন বলল, এমন করলে তো হবে না, কি হয়েছে বলবেন তো দয়া করে, আমাদেরকে সাহায্য করুন। গ্রামটা তো শ্মশানে পরিণত হচ্ছে, মা কালীর দিব্যি লাগি, দয়া করে আমাদের সাহায্য করুন। অনেক চেষ্টার পর তান্ত্রিক রাজি হয়ে যায়। তারপর, আমি কিছু করতে পারবো না, যা করার তোদের করতে হবে। আমি যা যা বলবো তা যদি ঠিকঠাক মতো করতে পারিস তাহলে ঠিক হয়ে যাবে, আর যদি না পারিস তাহলে পরিণাম অনেক ভয়ঙ্কর হবে, বুঝতে পেরেছিস? গ্রামের মানুষ অনেকটা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল। তো ওই তান্ত্রিকটা তখন বলতে লাগলো, তোদের গ্রামে একটা শয়তানের পূজারী আছে, নাম শ্রীনাথ তান্ত্রিক। বলো, তুই করছিস সব ক্ষমতাবান হওয়ার জন্য।
তোরা যদি পৌষ মাসের হাড় কানি রাতে ওকে এক কোপে বলি দিতে পারিস আর হাতটা কেটে পুড়িয়ে দিতে পারিস, তাহলে তোদের গ্রাম মুক্ত হবে। আর যদি আমার কথা মতো না করতে পারিস তাহলে এর কিন্তু বিপরীত হবে, আরো ভয়ঙ্কর হবে। মাথায় রাখিস। এখন বল, এই কাজের জন্য কে কে রাজি আছিস? ওই সময় কিছু লোক রাজি হয়েছে আর বললো, বই তো গেছি, ছেলে মেয়েদের বাঁচানোর জন্য করতেই হবে, এছাড়া তার কোনো পথ নেই। পরে যারা যারা রাজি হলো তাদের তাদের নিয়ে ওই তান্ত্রিক একটা গোল বৃত্তের মাঝখানে বসে কিছু একটা মন্ত্র বললো, রিচুয়াল করলো, বিভিন্ন ধরনের, যেগুলাকে বলে না ওই যে রিচুয়াল করে যেগুলা। তো রিচুয়াল করার কারণ ছিল, যেহেতু শ্রীনাথের একটা সাহায্যকারী জিন আছে, সে যেন জানতে না পারে যে শ্রীনাথের উপর নজর রাখছে। আর কি করবে শ্রীনাথের উপরে, এই কথা যেন ওই জিনটা না বুঝতে পারে, কারণ সে বুঝে গেলে তো শ্রীনাথকে বলে দিবে, শ্রীনাথ একেবারে সব বুঝে যাবে। আর যারা পৌষ মাস হারকানি না বুঝেন তাদেরকে বলছি, পৌষ মাস হারকানি বলা হয় পৌষ মাসের শেষের রাতকে। তো যাই হোক, তো যারা ওই শ্রীনাথকে বলি দিতে রাজি হয়েছে তারা শ্রীনাথকে দেখে দেখে রেখেছে। হাজারো ভয় নিয়ে তাদের একটাই মাত্র মাথা ছিল, গ্রামটাকে বাঁচাতে হবে। তো একদিন পৌষ মাসের হারকানি দিনটা চলে আসে, আর যারা শ্রীনাথকে বলি দিবে তারা দেখে শ্রীনাথ ধ্যানে আছে, অনেক বড় ধ্যান, এমন ধ্যান যেন একেবারে একদমই ধ্যান ভাঙা যাবে না। এবং তারা সেটা সুযোগ নিয়ে দুর্গা সিঁদুর নিয়ে শ্রীনাথের উপর পারে, যতক্ষণ না সিঁদুর আছে ততক্ষণ শ্রীনাথকে ওই তিনটি জিন কোনোভাবেই সাহায্য করতে পারবে না। এবং শ্রীনাথকে অজ্ঞান করে নিয়ে আসে সেই বট গাছের তলে, আর আনুমানিক রাত 2টো বা 3টার দিকে শ্রীনাথকে বলি দেয়, কিন্তু এক কপি বলি হয় না। বলি দেওয়ার সময় হালকা কিছু অংশ কাটে না। একজন তখন বলল, আরে এক কপি তো বলি হয়েছে, কখন কখন থাকে সমস্যা নেই, এই শয়তানের দেহ থেকে মাথাটা আলাদা করে পুঁতে ফেলতে হবে, তাহলেও হয়ে যাবে, এরপর পুড়িয়ে ফেলো, চলো। এরপরে শ্রীনাথ তান্ত্রিকের মাথা কাটা লাশটা পুঁতে ফেলে আর হাতটা পুড়িয়ে ফেলে। কিছু ভাই ভাবছেন ঘটনা এখানেই শেষ, বিশ্বাস করুন আমিও ভেবেছিলাম, কিন্তু দাদু ভাই বললেন, কি দাদু ভাই ভেবেছি ঘটনা এখানে শেষ? আরে না, ঘটনা বাকি আছে। তবে চলুন জেসু ভাই দাদার মুখে শুনে আসি এরপর কি হয়েছিল। শ্রীনাথকে বলি দেওয়ার পর কয়েকদিন গ্রামে কিছুই শোনা যায় না, সব কিছুই যেন স্বাভাবিক, সবাই যেন হাফ ছেড়ে বেঁচে গেছে। যারা শ্রীনাথকে বলি দেওয়ার সবাই ছিল তারা এটা বুঝতে পারেনি যে তার বলিটা ঠিকঠাক মতো হয়নি। শ্রীনাথের সাথে একটা দাস জিন ছিল, এখন সে শুরু করে দেয় নতুন তাণ্ডব। তো একদিন নিমেষ আর তসফ গ্রাম যাত্রাপালা থেকে বট গাছের নিচতলা দিয়ে বাড়ি যাচ্ছিল, তখন ওই বট গাছটা থেকে একটা আওয়াজ এলো, কে যেন বলল, কেটে নিমেষ বাড়ি যাচ্ছিস? আজ কিন্তু তুই বাড়ি যেতে পারবি না। তফস তখন বলল, নিমেষ তুই কিছু শুনতে পারলি? হ্যাঁ। নিমেষ তখন বলল, তার মানে তুই শুনছিস না এই কথাটা? ভাই আমরা তো মনে হচ্ছে শেষ আজকে। এই কথা বলতে না বলতে নিমেষ পিছনে তফসকে দেখতে পেল, মাথা ছাড়া নিমেষের পিছন দিক দিয়ে একজন ভেসে ভেসে আসছে, অদ্ভুত একটা ক্রিয়েশন যাকে বলে। তফস তখন বলল, নিমেষ নিমেষ তোর পিছনে দেখা, পিছনে দেখা, ভাই 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 পালা, তোর পিছনে দেখ। এই কথা বলে তফস দৌড়াতে লাগলো, আর পেছন থেকে ভারী কণ্ঠে একজন বলল, তফস তুই আজকের মতো বেশি গেলি, কিন্তু তুই বরার জন্য প্রস্তুত হয়ে যা। তফস যেন নিজের প্রাণ বাঁচানোর জন্য নিমেষকে ছাড়াই দৌড়াচ্ছিল, এবং তফস দৌড়াতে দৌড়াতে একেবারে উঠোনে এসে পড়ে গেল এবং বলল, কেউ আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। তফস এই কথাগুলো শুনে ঘর থেকে মানুষ বের হলো। তফসের সব কথা শুনে সব মানুষ এক জায়গায় জড়ো হলো, আর একজন তখন বলে উঠলো, নিমেষ নিমেষ কোথায়? ও এখনো বাড়ি আসেনি। এই কথাটা শুনে যেন সবার মুখ যেন চুপসে গেল। একজন তখন বলল, সবাই একসাথে চলো, দেখি কি নিমেষকে পাওয়া যায় কিনা।
সবাই একসাথে খোঁজার পর দেখতে পায় নিমেষকে বেড়ে ওর দেহটা থেকে মাথাটা আলাদা করে বট গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। পরের দিন সবাই ওই তান্ত্রিকের কাছে চলে যায় এবং বলল, আপনি তো বলেছিলেন শ্রীনাথকে বলি দিতে পারলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো কেন মৃত্যু খেলা চলছে? এটা কেন? এরকম ভাবে কেন কেন মৃত্যু হচ্ছে? তান্ত্রিক তখন বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার কথা মতো শ্রীনাথকে বলে দিতে পেরেছিস তোরা? তাপস তখন বলল, হ্যাঁ আমরা তো আপনার কথা মতোই বলে দিয়েছি, কিন্তু হালকা একটু চামড়া ঝুলেছিল, পরে তো চামড়াটা ছাড়িয়ে দিয়েছিলাম। তান্ত্রিক তখন বলল, হ্যাঁ তোরা এখানে ভুল করেছিস, সেই জন্য শ্রীনাথের সাথে সেই শয়তান জিনটা তোদের সবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছে। তাপস তখন বলল, এখন এখন আমাদের মরতে হবে, এর কি কোনো বিহিত করা যায় না? তান্ত্রিক তখন বলল, এখন আবার কিছু জানা নেই, আমাকে কিছুদিন সময় দিতে হবে, তোরা এখন যা, আমি 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 ধ্যানে বসবো। সবাই চলে যাওয়ার পর তপস রীতিমতো ভয় গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু তপসকে যে জিন বট গাছে ঝুলিয়ে রাখে, দিন যাচ্ছে, প্রতিদিন ওই বট গাছে কেউ না কেউ তো মাথা আলাদা করে ওই বট গাছে ঝুলিয়ে রাখত। সবাই আবার ওই তান্ত্রিকের কাছে চলে যায়, গিয়ে বলল, আপনি দয়া করে আমাদেরকে বাঁচান, আমরা গ্রাম ছেড়ে চলে গেলেও তো বাঁচতে পারছি না, এর একটা বিহিত করেন না প্লিজ। তান্ত্রিক তখন বলল, যদি কেউ নিশি রাতে যেখানে শ্রীনাথের মাথা পুঁতি রেখে দিয়েছিল ওইখান থেকে শ্রীনাথের কাটা মাথাটা আমার কাছে আনি দিতে পারিস, তাহলে আমি একটা বিহিত করতে পারবো। আর যারা আগে মা কালী সিঁদুর নিয়ে যাবি, আর 3 জন বেশি যাওয়া যাবে না, কিন্তু বুঝতে পেরেছিস? পরে 3 জন লোক রাজি হয়ে যায় এবং 3 জনের মাঝে একজন ছিল শ্রীনাথকে বলি দেওয়ার সময় যে ছিল সে একজন, কারণ যেখানে পুঁতে রেখেছে ওই জায়গাটা চিনিয়ে দেওয়ার জন্য একজন অবশ্য দরকার ছিল। পরে নিশিরাত হওয়ার পর 3 জন যায় ওই বট গাছের তলায়, যেখানে শ্রীনাথের মাথা আর দেহটা পুঁতে রেখেছিল। ওই বট গাছে পৌঁছানোর পর বট গাছ থেকে কে একজন বলল, কি রে, ওজ থেকে তোরা নিচ থেকে মরাচনা চলে এসেছিস, কাকে আগে মারবো বল? এইটা বলে মাথা বিহীন দেহ সামনে চলে আসলো এবং বুকের ভেতরে যেন চোখ ছিল, চোখ থেকে যেন রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছিল। যার কাছে কালির সিঁদুর ছিল সে যেন ভয় কাপড় নষ্ট করে ফেললো, যে কারণে নাপাক হয়ে গেল, তাকে ধরে ফেলে। একজন তখন বলল, তাড়াতাড়ি মাথাটা বের করে পালা পালা। 2 জন শ্রীনাথের কাটা মাথাটা তুলতে লেগে পড়লো। তোলার সময় মনে হচ্ছিল হাসতে হাসতে সে শয়তানটা যার কাছে ওই সিঁদুরটা ছিল তাকে টেনে ছিঁড়ে ফেলছে। বাকি 2 জন তাড়াতাড়ি করে শ্রীনাথের মাথা নিয়ে দৌড়াতে লাগলো। 2 জন একসাথে দৌড়ানোর সময় পেছন থেকে কেউ যেন একেবারে বুঝতে পারলো যে ঝড় যেন বয়ে আসছে, আর পেছন থেকে বলছে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে নিয়ে গেল, বাঁচা আমাকে, আমাকে নিয়ে গেল, বাঁচা আমাকে। যারা কাছে শ্রীনাথের কাটা মাথাটা ছিল সে গ্রামে এসে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে সবাই মিলে শ্রীনাথের কাটা মাথাটা নিয়ে সে তান্ত্রিকের কাছে চলে যায়। দিনের আলোতে দেখতে পেল সে 2 জনের মাথা ঝুলে রেখেছে, আর সেই তান্ত্রিক এসে বট গাছ তলায় বসে সে মন্ত্র পাঠ করতে লাগলো। রাত হওয়ার সাথে সাথে শ্রীনাথের মাথা পুড়িয়ে ছাই বানিয়ে রাখলো। নিশি রাত হতেই সে শয়তান জিন বলে উঠল, তুই এর বাঁচা আসিস না, তাহলে নাহলে আমিও তোকে মারবো, মাথায় রাখিস, মেরে ফেলবো। তান্ত্রিক তখন বলল, তাই নাকি, দেখি কে কাকে মারে, পারলে তুই আমার সামনে আয়। সেই শয়তান জিনটা আসার সাথে সাথে তান্ত্রিক মাথা পুরোপুরি ছায় ছিঁড়িয়ে দিল, আর সেই ছায়ের সাথে সাথে সেই মাথা বিহীন দেহটা পুড়ে যেতে লাগলো, আগুনে পুড়তে লাগলো, আর জোরে জোরে চিৎকার করলো। এমন চিৎকার শুনে যে কারোর কান রক্ত চলে আসবে এরকম বিভৎস চিৎকার করছিল। তান্ত্রিক মন্ত্র জপ করতে করতে সে ছাই ওই শয়তানের উপর মারছে। এক সময় দেখা গেল সে মাথাবিহীন দেহটা শয়তানের পুরো ছাই হয়ে গেছে, আর সেই ছাই তুলে একটা মাটির হাঁড়িতে ভরে মাটিতে পুঁতে দেয়। আর তান্ত্রিকটা তখন বলল, আজ থেকে এই গ্রাম মুক্ত, কিন্তু
আমি নিয়ম দিয়ে যাচ্ছি, তাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রথমত, যেখানে হাড়িটা পুঁতেছি ওইখানে মা কালীর মূর্তি রাখবে। দ্বিতীয়ত, প্রতি পৌষ মাসের হাড়কানিতে এই বট গাছের পুজো করবি, কারণ এই বট গাছে যাদের শয়তানটা মেরেছে তাদের আত্মার শান্তির জন্য প্রতি বছর এই বট গাছের পুজো করবি। বুঝতে পেরেছিস? এরপর থেকে এখনো সে বট গাছে পুজো হয়, আর সে পুজোতে এই বট গাছের বেড়া হয়ে থাকে। যশ ভাই, আপনি এবং আপনার লিসনাররা যদি সেই বট গাছের ছবিটা দেখতে চান আমি দিতে পারবো, যদি আমার ঘটনা সবার কাছে ভালো লাগে। আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমার ঘটনাটা এইখানে শেষ করলাম, আবারও নতুন কোনো ঘটনা নিয়ে ফিরবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, ভৌতিক দুনিয়ার সাথে থাকুন, ভৌতিক কথার সাথে থাকুন, এবং একই সাথে যশ ভাইয়ের নতুন চ্যানেল ভৌতিক ভিডিওর সাথে থাকুন। এতে আমি নিলয় আহমেদ স্বপন। আসসালামু আলাইকুম। Oh my God, that is কি বলবো, একটু বেশি ক্রিপি একটা স্টোরি ছিল। ম্যান, হোয়াট এ স্টোরি! সিরিয়াসলি ম্যান, দিস ইজ আনডাউটলি দ্য বেস্ট স্টোরি আমার কাছে মনে হয়েছে। এবং নিলয় ভাইয়ের পাঠানো ওয়ান অফ দ্য বেস্টেস্ট স্টোরি ছিল এটা। সবচাইতে আমার এখনো গায়ের লোম দাঁড়িয়ে যেত মানে যখন স্টোরিটা পড়তাম বা যখন স্টোরির কথা মনে পড়তো। স্টোরিটা অনেক অনেক আগের স্টোরি এবং অনেক বছর আগের স্টোরি, এবং আই হোপ that will be the masterpiece story. My goodness, this is absolutely the masterpiece. My goodness. এবং আমি আশাবাদী যে আপনাদের সবার কাছে খুব খুব বেশি রকমের ভালো লেগেছে আমাদের নিলয় ভাইয়ের স্টোরি, বিকজ নিলয় ভাই ইজ অ্যানাদার লেভেলার। ভাই নিলয় ভাই উনি কখনোই মানে আমাদের সাথে হারিয়ে যাননি এবং সবসময় ছিলেন। তার এমন এমন স্টোরি আমরা পেয়েছি, বাবারে বাবা, মানে এটা আসলে যারা মানে খুব কম মানুষই এরকম অসাধারণ ঘটনা মানে পায়, যেটাকে আমি বলি। বিকজ এটা যে কি স্টোরি না, আমাদের নিলয় ভাই যত স্টোরি আমরা এর আগে শুনেছি, মানে আনডাউটেড ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি ছিল এটা। বাবারে বাবা, এইটা একটা হচ্ছে জয়নাল পাগলা। ওয়াও ম্যান, সত্যি বললাম, আনডাউটেড দ্য বেস্ট স্টোরি ছিল। লাভ ইউ সো মাচ নিলয় ভাই, এবং আশা করছি নিলয় ভাইয়ের স্টোরি সবার কাছে আগের মতো করেই ভালো লেগেছে। আগেও ঘটনা তার ভালো লেগেছে, এখনো অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ নিলয় ভাই ফর এ বিউটিফুল স্টোরি। এবং নিলয় ভাইয়ের কাছ থেকে আরো দারুণ দারুণ সব ঘটনা প্রত্যাশা করি, এবং তিনি আছেন বলে অসাধারণ সব ঘটনা কিন্তু এখনো ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়াতে আছে। আমি নিলয় ভাইয়ের সব জোস পুরনো স্টোরিগুলো ভৌতিক দুনিয়াতে প্লে করার প্ল্যান করেছি, কারণ অনেক ঘটনায় হারিয়ে গেছে মানে কি, অনেকে নতুন আছেন যারা অনেকে এই স্টোরি সম্পর্কে জানেন না বা স্টোরিগুলো শোনেনি, অথচ স্টোরিগুলো ছিল এক প্রকার কালজয়ী স্টোরি, এবং এই স্টোরিগুলো কাইন্ড অফ মাস্টারপিস স্টোরি বলা যেতে পারে। সো সেই স্টোরিগুলো এখানে আমি ভৌতিক দুনিয়াতে বেস্ট কন্টেন্ট হিসেবে যেটাকে বলে যে করার প্ল্যান করছি। আর আমার মনে হচ্ছে দিস উইল বি দ্য মাস্টারপিস। অলরেডি দারুণ কিছু পেয়ে গেছে আমাদের জনগণ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ নিলয় ভাই ফর ইউর বিউটিফুল স্টোরি, এবং আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমাদের নিলয় ভাইয়ের স্টোরি। আপনাদের কাছে ভালো লাগলে মূলত কষ্ট সার্থক হয়ে যায়, আবারও বলছি, এবং সবসময় বলবো যে দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লেন্ডিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি অনেক বেশি ভালো লাগবে সবার কাছে। সো আর দেরি করবো না, আমরা চলে যাই পরবর্তী ঘটনায়। পরবর্তীতে আরো 3টি ঘটনা আছে আজকে আপনাদের জন্য, এবং প্রতিটা ঘটনায় কিন্তু দারুণ রকম এনজয় করুন। ব্ল্যাক ম্যাজিকের স্টোরি আছে কিন্তু আজকে, এবং এক কথায় উড়ে যাবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভীষণ রকম সুন্দর লাগবে। চলে যাই ঘটনায়।
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি ফিরোজ খান বলছিলাম। আজ নতুন একটি ঘটনা কালেক্ট করলাম, অনলাইন থেকে পাঠিয়ে দিলাম ভৌতিক দুনিয়ায়। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঢাকার বিভিন্ন স্থানে কাউস সাহেবের অন্তত 30টিরও বেশি বাড়ি আছে, যার মধ্যে এটি একটি, এবং স্কাটন গার্ডেনের কোনো এক জায়গায় আরো একটি বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। স্থানীয়রা এটাকে 5 বাড়ি নামে চিনে। এই নামের কারণটা আমি জানতে পারিনি। দূর থেকে একটি খালি পরিত্যক্ত বাড়ি যে কেউ চোখে আকৃষ্ট করবে, কারণ দূর থেকে তাকালে বোঝা যায় বাড়িটি সম্পূর্ণ খালি। কাছ থেকে হেঁটে গেলেও দেখতে পাবেন তালাবদ্ধ সুবিশাল একটি দরজা। সচরাচর কাউকে এখানে দেখতে পাওয়া যায় না। একটু পাশে এগুলেই আসলে একটা চায়ের দোকান, আর সেখানেই দোকানদারেরা কাছ থেকে জানতে পারে তিনি প্রায় 11 বছর ধরে এখানে এসেছেন। তখন থেকে তিনি বাড়িটিকে একবারে খালি দেখেছেন। তবে 2জন দারোয়ান এখানে পাহারা দেয়, পাহারা দেয় তাদের একমাত্র কাজ। আর একজন বুয়া এসে প্রতিদিন সপ্তাহে বাড়ি সিঁড়ি ঝাড়ু মোছা দিয়ে চলে যায়। আপনি কিছুক্ষণ অপেক্ষা করলে দারোয়ানকে দেখতে পাবেন। আমিও চায়ের দোকানে বসে দারোয়ানের জন্য অপেক্ষা করতে থাকি। সন্ধ্যা হয়ে গেলে একজন মাঝবয়সী হ্যাংলা পাতলা ভদ্র গোছের লোককে চায়ের দোকানে দেখতে পেলাম। সে দোকানে আসলেন। দোকানদার আমাকে ইশারা করে বললেন, ইনি আমার কাঙ্ক্ষিত লোক। যেহেতু ব্যাপারটা ডিপ না, তারপরেও আমার কাছে টিপ, তাই আমি কোনো পরিচয় না দিয়ে চায় চুমুক দিয়ে দোকানকে জিজ্ঞেস করলাম, ভাই এই বাড়িটা এমন খালি কেন? ভাড়া কি হয় নাই, নাকি ভাড়া অনেক বেশি? তখন দারোয়ান নিচ থেকে বলে উঠলো, বাড়ির মালিকের নিষেধ আছে ভাড়া দেয়া। আমি তখন বললাম, তাহলে এভাবে ফেলে রাখার কারণ কি? জিনবুত নাকি? দারোয়ান বলল, জিনবুত কিনা জানি না, আমাদের নিজেদেরও গেটে ছেড়ে দোতলায় কদম দেওয়ার নিষেধ আছে। শুধু শুক্রবার সকালে বুয়া এসা উপর দিয়ে নিচ পর্যন্ত ঝাড়ু দিয়ে চলে যায়, সে ছাড়া কেউ উপরে যাইতে পারে না। আমি তখন বললাম, খালি বিল্ডিং, উপরে গেলেও কি সমস্যা, আর গেলেও কি না গেলেও কি, না যাওয়াই ভালো। জিন বা ঘাড় সাইটা ধরতে পারে, ধরলে তো শেষ। দারোয়ান বলল, আপনি দেখে আসেন না ওখানে ভূত আছে কিনা? আমি বললাম, দেখতে হলে তো ভিতরে যেতে হবে, থাকতে হবে, তাহলে না জানা যাবে, নাহলে তো সবাই ভূতের বাড়ি বলবে। দারোয়ান তখন বলল, কোনো নাম নাই। আমি বললাম, কেন? দারোয়ান আবার বলল, 2 তলা থেকে 5 তলা সব দরজা তালা দেয়া, সব চাবি মালিকের ম্যানেজারের কাছে, কোন রুমে আপনি যাইতে পারবেন না। আমি বললাম, আফসোস আফসোস, তাহলে ভূত দেখতে পেলাম না। আসলে যতই চালাকি করে কোনো লাভ নেই, হয়তো তার কথাটা সত্য, অথবা সে যেতেই দিবে না। অনেক চা পান বিড়ি খাইয়ে আমি ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের পাশে বসে এক ছেলে আমার কথাগুলো শুনছিল। আমি আসলে নিজের চরকায় তেল দিতে গিয়ে তাকে একেবারে ইগনোর করে ফেলেছি। সেটা আমার বয়সী হবে, হয়তো একটু বড় অথবা একটু ছোট হতে পারে। দারোয়ান উঠে চলে যাওয়ার পর সে হালকা পাতলা আমাকে নিয়ে মজায় করে হেসে উঠে। আমার মেজাজ খারাপ হয়েও মাথাটা ঠান্ডা রেখে জিজ্ঞেস করে বসলাম, ভাই মজা পাইছেন তাই না? সে চায়ের কাপ বেঞ্চে রেখে বলল, আপনি শিওর কোনো নন পপুলার কোনো ইনভেস্টিগেটর তাই না? আমি তার কথার কোনো উত্তর দিইনি, মাথা নিচু করে বসেছিলাম। সে বলে উঠল, আমার নাম রেদওয়ান, ছত্র নাম। এখানে কাজে একটা অফিসে জব করি এবং স্টুডেন্ট। আমি নিলয়, সত্য নাম। স্টুডেন্ট প্লাস হালকা লেখালেখি করি আর কি, হরর আইটেম নিয়ে। আমার এই আইটেম শুনে রীতিমতো রেদওয়ান কঠিন সুরে হেসে উঠল। রেদওয়ান বলল, নিলয় ভাই, এরা আসলে ভূত আছে কিনা নেই সেটা জানি না, তবে কয়েকটা কথা বলি। রাতে চেয়ে দিনে এই বাড়িটা বেশি ভয়ঙ্কর বেশি মনে হয় আমার কাছে, কারণ দারোয়ানরা ভেতরে কিন্তু থাকে না ঠিকঠাক মতো। আর তার থেকে বড় কথা, আমি নিজেও 2-1বার কিছুটা দেখেছি। আমি বললাম, কি বলেন ভাই, কি দেখলেন? আমাদের সে রেদওয়ান ভাই তখন ঘটনা বলা শুরু করলো। ঘটনা 1, অনেকদিন আগে, প্রায় 1 থেকে 2 বছর হবে, আমি আর আমার ছোট বোন রোজার ঈদের শপিং করে বাড়ি ফিরছিলাম। রাত 12:30 হবে বা 1টার কাছাকাছি। এই বাড়ির কিছুটা দূরে আসতে আমার বোন হঠাৎ করে আমাকে ডেকে বলল, ভাইয়া দেখো
বাসায় মনে হয় আগুন লেগে গেছে। তাকা 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 দেখ। আমি মুখ তুলে তাকাতে দেখি ওই বিলে সত্যি সত্যি 4 তলায় আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে একেবারে। আমি তো আগে থেকে জানি এই বাড়ি একদম খালি, এখানে তো কোনো মানুষ নেই, চাক পক্ষে কেউ নেই। তাও দ্রুত গিয়ে সেই দারোয়ানটাকে বলতে সে হেসে উড়িয়ে দিল। তাকে রীতিমতো টেনে হিঁচড়ে ওখানে হানতে দেখি সব অন্ধকার, মানে আগুন নেই। আমি আর আমার বোন একদম বেকুব হয়ে গেলাম, কিভাবে সম্ভব? তারপর আমি অনেকভাবে দারোয়ানকে বোঝানোর চেষ্টা করলাম যে উনি আমার কথা কোনোভাবে আমলে নিল না। অবশেষে বাধ্য হয়ে বললাম, শুধু আমি না, আমার বোনও দেখেছে। সেই মূলত আমাকে দেখিয়েছি, আমি দেখেছি, মনে পড়েছে, সত্যি বলছি। আপনাকে জানানো দরকার তাই বললাম। দুর্ঘটনা ঘটার আগে একটু একটু সিরিয়াস হন, আর আপনি তো এখানে মজা নিচ্ছেন। থাক, পারতেন। তারপর দারোয়ান তখন বলল, ভাই ভাই, এই বাসায় কেউ থাকে না, আগুন কিভাবে লাগবো? এছাড়া পৃথিবীতে অনেক কিছু ঘটে যা আমরা জানি না, তার কোনো ভিত্তিও নাই। আর কিছু জিনিস এমন হয় জানার থেকে না জানাটা ভালো, বুঝতে পারলেন? ভাই চলে যান, চলে যান, এখন অনেক রাত হয়েছে ভাই, বাড়িতে এখন ভালো না। এছাড়া আপনার সাথে একজন নারী আছে, চলে যান। এই কথাগুলো বলে সিগারেট টানতে টানতে চলে গেলেন। কতবার যে ডাকলাম, একবারও সে পাল্টে পেছনে ফিরেও তাকালেন না। আমরা তো এমন মনে হয়েছিল যেন উনি আমার কথা এড়িয়ে পালিয়ে যেতে পারলে অনেকটা বাঁচে। আমার অনেক রাগ হল। যাও, এরকম একটা ছিল প্রথম ঘটনা। এবার আসে আপনাকে দ্বিতীয় ঘটনা বলি। ঈদ কেটে যাওয়ার 2 দিন পর কোনো একটা দরকারি কাজে বাসা থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল। রাত তখন 11টা। গাড়িও পাইনি, হেঁটে বাসায় যাচ্ছি। যখন এই বাড়ির সামনে আসলাম তখন দেখলাম একটা মেয়ে দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করছে। পরে ওই দারোয়ানের কথা মনে পড়ে গেল, আর সে বলেছিল বাসায় কেউ থাকে না। দারোয়ানকে ডাকলাম, জিজ্ঞেস করলাম, আপনারা বলেছিলেন এই বাড়িতে কেউ থাকে না, তাহলে আজ দেখলাম একটা মেয়ে বাসায় ঢুকছে, ঘটনা কি? দারোয়ান ওই দিনের মতো হাসি দিয়ে বলল, এই বাসায় দিনে কেউ আসে না, আবার রাতে আসো, তারপর আবার মাইয়া মানুষ, সম্ভব না, উল্টা পাল্টা দেখছেন। একবার ভেবে দেখেন তো, একটা মাইয়া এত রাতে এখানে কেন আসে? আমি তখন বললাম, তাহলে তাহলে কি আমি ভুল দেখেছি? দারোয়ান তখন বলল, হ্যাঁ দেখতে পারেন। না ভাই, ভুল করি কি ঠিক তা তো আমি জানি না। আপনি আপনি আর কখনো আমাকে এইসব নিয়ে জিজ্ঞেস করবেন না, ঠিক আছে? আপনার সন্দেহ লাগলে আপনি গিয়া দেখবেন। আর আমার তো মনে হয় আপনার জন্য এটাই ভালো হবে। আপনি আর এসব বাসার আশেপাশে না আসেন, সেটাই সবচেয়ে ভালো হবে। এইটা বলে লোকটা ওই দিনের মতো চলে গেল। মনের ভিতরের যেন রাগ যেন আরো বেশি বেড়ে গেল। বাড়িতে চলে আসলাম আর রাতে ভাবতে লাগলাম, কি এমন হলো যে এই বাড়িটার বিষয়ে যাকে প্রশ্ন করছে সে এড়িয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো কেউ উত্তর দিচ্ছে না। এছাড়া বাড়িটি লোক কেন থাকে না, ঘটনাটা কি? আমার সন্দেহ আরো জানার আগ্রহ ক্রমশ বাড়তে লাগলো। আমি আর আমার কাছের কিছু বন্ধুকে বিষয়টা শেয়ার করলাম। তার নাম ছিল রাকিব, ছদ্মনাম। সে এসে বলল, এটা আমার হয় না কে? এছাড়া তুই ভুলভাল দেখেছিস হয়তো, বা মনের ভুলে এসব দেখেছিস। এইবার হাসতে লাগলো। আমার রাগ হলো। আমি তাকে ধমক দিয়ে বললাম, আমি ভুল দেখতে পারি, আমার বোনকে ভুল দেখেছে নাকি? পরে আমার ওই বন্ধু হা করে হেসে একটু বলল, ঠিক বলেছিস, ব্যাপারটা ভাববার বিষয় কিন্তু। তারপর রাকিব বলল, আমারও বিষয়টা জানার আগ্রহ আছে। ওই বিল্ডিং এর কাছাকাছি একটা বাসায় আমার এক বন্ধু তার পরিবার নিয়ে ভাড়া থাকে। আমি তাকে জিজ্ঞেস করবো, যদি তোর কথায় সঠিক হয়ে থাকে, এমন অলৌকিক কিছু ঘটনা করে থাকে, তাহলে সে নিশ্চয়ই এটা জানাবে, ঠিক আছে? এবং অবশ্যই জানবে সে। আমি তখন বললাম, সবাই এড়িয়ে যায়, কেউ বলতে চায় না, জানি না কেন। তোর বন্ধু যে বলবে সেটা নিশ্চয়তা আছে তোর, অস্বীকার তো করতে পারে, তাই না? রাকিব বলল, না 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 না, অস্বীকার করবে না। সে আমার অনেক পুরনো বন্ধু, একজন ঘনিষ্ঠ বন্ধু। যদি সে জানে তাহলে নিশ্চয়ই বলবে। আর যেহেতু সে কয়েক বছর যাবতের কাছাকাছি বাসা ভাড়া নিয়ে থাকে, তাই তেমন কিছু হলে নিশ্চয়ই জানবে। তুই চিন্তা করিস না, আমি দেখছি বিষয়টা। যদি কিছু জানতে পারি তাহলে অবশ্যই জানাবো তোকে। আমি তখন বললাম, ঠিক আছে। ঠিক তার 3 দিন পর রাকিব আমাকে ফোন দিয়ে বলল, আমার বাসা একটু আয় তো। তারপর গিয়ে দেখি রাকিবের সাথে আরো একজন আছে। রাকিব পরিচয় করিয়ে দিল, তার নাম ছিল সোহান। রাকিব তখন বলল, আমার বন্ধু, যার কথা তোকে বলেছি না। পরে আমি বললাম, ও হঠাৎ আমাকে তোর বাসায় ডাকলি কেন, ঘটনা কি? রাকিব তখন বলল, হ্যাঁ ডেকেছি, এত কথা তোর বাইরে বলা যাবে না, তাই ভাবলাম দুজনকে বাসায় ডেকে নিয়ে আসি। আমি তখন বললাম, কি কথা?
রাকিব তখন বলল, সব ভুলে গেলি? ওই যে অদ্ভুত বাড়িটি যেটার খোঁজ তুই আমাকে নিতে বলেছিলি। আমি তখন বললাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কিছু জানতে পারলি নাকি? রাকিব তখন বলল, ওই বাসার ঘটনা সোহান তোকে সব বলবে। সোহান আমাকে বলল, ভাই আপনি যা যা দেখেছেন সব কিছু সত্যি ছিল, এমন ঘটনা যে আমার সাথে ঘটেনি তা কিন্তু নয়। এবার আসি ঘটনা 3-এ। মানে সোহান যে আমাকে বলেছিল সেটা হচ্ছে ঘটনা 3। সোহান বলল, এই বাসা অনেক কাহিনী আছে। যারা প্রথমে দেখতে আসে সবার আগ্রহ থাকে এই বিষয় যে বাসাটা এত বড় অথচ মানুষ কেন থাকে না, এটার কারণটা কি? আশেপাশে সব মানুষ এড়িয়ে যায় কেন? আর আর কারণ কিছু যদি নাই থাকে তাহলে দিনের বেলা মানুষ প্রবেশ করে না কেন? আমরা তখন নতুন একটা বাসা ভাড়া নিয়েছিলাম। আমি আর আমার ছোট ভাই একদিন প্ল্যান করলাম নতুন এসেছি এলাকায় একটু ঘুরে ঘুরে দেখি। ঘোরাঘুরি করতে করতে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের আজান দেওয়ার পর যে গোধূলি লগ্ন থাকে না, ওর আলোতে অন্ধকার। আর তখন না দিন না রাত না সন্ধ্যা। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের বাড়ির কাছে একটা বাড়ি, তাই ওই বাড়িটার সামনে যেতে আমাদের সবার একটু আনাগোনা ছিল। মাগরিবের আজানের কিছুক্ষণ পর আমি আর আমার ভাই বাসা থেকে ফিরে যাচ্ছি। হঠাৎ দেখতে পেলাম এই বাড়িটি। আমার ছোট ভাই বায়না ধরলো, আয় একটু সামনে যাই, একটু যাই দেখি, তারপর বাড়ি চলে যাবো। আমরাও যেতে মন চাইলেও তাই আর না করলাম না। দেখলাম বাড়িটা কেমন যেন অদ্ভুত লাগছে, কেমন যেন নিরিবিলি, মনে হয় একটা পাখিও কোথাও যেন থাকে না, বিদঘুটে একটা পরিবেশ। আমরা আশেপাশে দেখলাম, তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে। হঠাৎ করে যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা কালো ছায়া মূর্তি যে আমাদের পাশ দিয়ে রীতিমতো এসে চোখের পলকে দৌড়ে একটা লাফ দিয়ে এত উপরে চলে গেল এবং হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। এইটা আমরা দুজনেই দেখলাম আর ভয় পেয়ে গেলাম। আমাদের আওয়াজ শুনে হঠাৎ করে দারোয়ান এসে আমাদের দেখলো আর তাড়িয়ে দিল আর বলল, আর যেন এভাবে সন্ধ্যাবেলায় একলা না আসি। আমি বললাম, কেন ভাই, আপনি নিষেধ কেন করছেন? দারোয়ান কথাটি ঘুরিয়ে দিয়ে বলল, এখানে সবসময় আসার অনুমতি দেওয়া না। আমরা কথাটি বাড়াতে পারলাম না। দারোয়ান কোনো কথা না বলে আমাদেরকে বার করে দিল। চলে আসলাম, কিন্তু মনের আগ্রহ কিছুতেই যেন কমলো না। কি যে আছে, কেন আমাদেরকে নিষেধ করলো, ঘটনাটা কি? তাই সিদ্ধান্ত নিলাম, কাল দুপুর যখন দারোয়ান না থাকবে, কেউ না থাকবে, তখন আসবো, এসে ভালোভাবে দেখবো। কারণ আমার হরর বিষয়ে প্রচুর পরিমাণ আগ্রহ ছিল আর আমি সম্ভবত ভূত প্রেতে বিশ্বাস করতাম না। তাই তার পরের দিন দুপুর 2টায় বাড়িতে আসলাম। আসার পর যা দেখলাম তা আমরা পুরো ধারণাটাকে যেন পাল্টে দিয়েছি। দেখলাম একটা বাচ্চা ছেলে যখন দৌড় দিয়ে রীতিমতো গেট পার হয়ে একটা বাড়ির সামনে এসে যখন ঘরের ভেতর দিয়ে ঢুকে পড়েছে। আমি বাড়িটির এক পাশে দাঁড়িয়েছিলাম। আমার এখান থেকে দরজা আর ঘরের ভেতরে পরিদৃষ্ট না হয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। তখন আমার হঠাৎ মনে হলো, এই বাড়িতে তো কার প্রবেশ নিষেধ, তাহলে এই বাচ্চাটা কোথা থেকে হলো? এই বাচ্চাটা কার? ভাবলাম কেউ হয়তো এসেছে। যা হোক, খুশি হলাম এটা ভেবে যে আজ বাড়ির ভেতরে কি আছে দেখতে তো পারবো। এইটা ভেবে 1 পা 2 পা করে সামনে এগোতে লাগলাম এবং যা দেখলাম তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। অকল্পনীয় বিষয় ছিল। দেখলাম দরজাটা বন্ধ। এটা চোখে পড়তেই আমার ভেতরটা থক করে উঠলো। কিভাবে হলো? তাহলে আমি কি দেখলাম? বাচ্চাটা কোথায় চলে গেল? দরজার কাছে এসে মিলিয়ে গেল, কিন্তু কিভাবে? এইটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। দৌড়ে বাইরে এসে অনেক বেশি ভয় পেয়ে গেলাম। বাড়িতে গেলাম আর ভাবলাম, কি হলো এটা আমার সাথে? ওই দিন রাতে অনেক জ্বর উঠলো, আমার মুখ অনেক বেশি কালো হয়ে গেছিল এবং কোনো ওষুধে কোনোভাবে কমছিল না। আমি খেতে পারছিলাম না, সবকিছু দুর্গন্ধ মনে হতো, সবকিছু। আমার দাদি আদিম যুগের মানুষ, তাই জিনভূতে খুব বিশ্বাস করতেন তিনি আমাদেরকে দেখে আমার বাবাকে বললেন আমার আচরণে নাকি খুব সন্দেহ লাগছে তার কাছে, আমার অসুখ নাকি ওষুধে কমবে না। একটা হুজুরকে ডেকে আনতে বললেন। আমাকে জিজ্ঞেস করলেন, আমি সব ঘটনা খুলে বলি। এসব শুনে বাবা দাদির কথা মতো একটা হুজুরকে ডেকে আনে আর হুজুর আমাকে দেখে বাবাকে বলল,
আপনারা অনেক দেরি করে ফেলছেন, অনেক দেরি করে ফেলছেন। আজ রাতটা হয়তো বা দেরি করলে আপনার ছেলেরে ফিরে পেতেন না। কারণ আমার অবস্থা তখন ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। আমার মা হুজুরকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার ছেলে? হুজুর তখন বললেন, ওর উপরে একটা খারাপ জিনের বাতাস পড়ছে। যা হোক, হুজুর আমাকে 3 দিন ঝাড়ফুঁক করলেন, দুপুরে নিম পাতা দিয়ে গোসল করালেন। আল্লাহর দোয়ায় 3 দিন পর সুস্থ হয়ে গেলাম। কিন্তু কেন এমন হলো, মনের ভিতরে প্রশ্ন যেন বারবার উকি মারছিল। তারপর যে ঘটনাটা ঘটলো, আমার মনের পুরো প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম, আর বাড়িটির সম্পূর্ণ ঘটনাটি জানতে পারলাম। সুস্থ হওয়ার পর আমার চাচাতো ভাই সবুজ, ছদ্মনাম, তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। সেটা মুচকে হাসি দিল। বুঝতে পারলাম সে বিশ্বাস করেনি, কারণ সে খুব সাহসী আর সে জিন ভূতে বিশ্বাস করে না। সে আমাকে বলল সে নাকি রাতে এক বাড়িতে যাবে, দেখবে কি আছে, আর আমাকে প্রমাণ করে দিবে এসব কিছুই নয়। আমি তাকে বললাম, না রে ভাই, দরকার নেই সবুজ, নিজের বিপদ নিচে রাখার কোনো দরকারই নেই। আমি তাকে ওয়ার্নিং করলাম, অনেকবার ওয়ার্নিং করলাম। সবুজ ছিল অনেক জেদি আর খুব একরকম রোখা স্বভাবের একটা ছেলে। আমি জানতাম সে যখন বলেছে তাহলে সে এটা করবে, যেভাবে হোক ওই বাসার সামনে যাবি। এবং সে গেল বাসার সামনে। সিকিউরিটি ঠিকঠাক মতো পাহারা দেয় না, এবং দিনে না দিনে পাহারা দেয়। আর রাতের বেলা সবুজ ওই বাড়িতে প্রবেশ করার জন্য অসম্ভব কিছু না ওর জন্য, কারণ ও পাগল টাইপের একটা ছেলে। তাই এইটা ভেবে সবুজকে বললাম, দেখ ভাই, আমার প্রমাণ লাগবে না, তোর কথা আমি মেনে নিলাম, তারপর তুই ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করিস না ভাই। ভাই মাফ কর আমারে। সে আমার কথা জবাব না দিয়ে চলে গেল। এখন বলি 4 নম্বর ঘটনা, মানে সবুজের সাথে কি ঘটেছিল। পরদিন থেকে হঠাৎ করে তার আকাশকে আর খুঁজে পাওয়া যায়নি। আকাশ ছিল নাকি প্রতিবেশী আর তার সাথে সবুজের বন্ধু। তাদের মায়ের কাছে শোনা গেল রাতে নাকি তারা নিজ নিজ বাড়িতে শুয়েছিল। সকালে ঘুম থেকে ওঠার পর তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নিখোঁজ হয়ে গেছে। বুঝতে পারছিলাম না তারা গেল কোথায়। সবাই অনেক খোঁজাখুঁজি করলাম, সারাদিন খুঁজে না পেয়ে পরের দিন পুলিশের কাছে মিসিং কমপ্লেন করলাম, তারাও কিছু করতে পারলো না। ঘটনা ঘটার 5 দিন পর সবুজ অচেতন অবস্থায় ওই বাড়ির পেছনে পাওয়া যায়। কিন্তু অবাক করার বিষয়, আমরা ওই বাড়িতে খোঁজ নিয়েছিলাম, পাইনি। নারওয়ান আর আমরা সবাই মিলে বাড়ির চারপাশে ভালো করে পরিদর্শন করেছিলাম, কিন্তু তাহলে হঠাৎ সে এলো এখানে কিভাবে? তাকে অচেতন অবস্থায় কুড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হলো। তার জ্ঞান ফিরে এলো, কিন্তু সে কিছুই বলতে পারলো না, কাউকে চিনতেও পারলো না, আর অস্বাভাবিক আচরণ করছিল। এটা দেখে তার বাবা আমার চাচা একটা হুজুরকে ডেকে আনলো, এবং হুজুর তাকে অনেকক্ষণ ধরে দেখে বলল তার উপর একটা অশুভ জিন ভর করেছে। এইটা শুনে চাচা হুজুরকে বলল তার ছেলেকে ভালো করে দিতে যত টাকা লাগবে দেওয়া যাবে। হুজুর বলল, টাকা দিয়ে তো আর জীবন দেওয়া যায় না। উনি আরো বললেন আল্লাহকে ডাকতে, উনি যথাসাধ্য চেষ্টা করবেন। উনি কিছু জিনিস জোগাড় করতে বললেন, তারপর চেষ্টা করলেন, অনেকে ঝাড়ফুঁক করলেন, কিন্তু কিছুতে কিছু হলো না। তিনি বললেন তার দ্বারা সম্ভব নয় এই জিনকে তাড়ানো, অনেক শক্তিশালী অশুভ শক্তি, এরা ভয়ঙ্কর শক্তি। এই জিন নাকি সবুজকে মেরে ফেলবে, খুব তাড়াতাড়ি মেরে ফেলবে। উনি সবুজকে আরো বড় হুজুরের কাছে দেখাতে বললেন, এবং চাচা তখন বললেন এমন হুজুর পাবে কোথায় যে তার ছেলেকে ভালো করতে পারবে। হুজুর তখন বললেন ওনার জানাশোনা একটা হুজুর আছে, উনি শিক্ষা লাভ করেছিলেন তার কাছ থেকে, তার অনেক ক্ষমতা, অনেকগুলো বড় বড় সমস্যার সমাধান করেছেন তিনি। তারপর ওই হুজুর তার হুজুরকে নিয়ে আসলেন, এবং তিনি তাকে দেখে বললেন পারবেন। এটা শুনে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। এই হুজুর সবুজকে গোসল করিয়ে আনতে বললেন। তখন গোসল করিয়ে আনার পর কিছু আমল করে তাকে ঝাড়ফুঁক করলেন। সবুজ অজ্ঞান হয়ে গেল। তারপর পানি ছিটিয়ে সামনের কনিষ্ঠ আঙ্গুল যেন শক্ত করে ফেললেন, এবং দেওয়ার পর জিজ্ঞেস করলেন কে তুই? কিছুক্ষণ পর সবুজের মধ্য থেকে সে জিনটি বলে উঠল সে একজন জিন। তারপর জিজ্ঞেস করলেন তুই তার শরীরে কেন প্রবেশ করেছিস, সত্যি করে বল। জিনটি তখন বলে উঠলো সে নাকি ওই ছেলেকে না নিয়ে যাবে না। আবারও ঝাড়ফুঁক করার পর কিছুক্ষণ পর জিনটি হুজুরের কাছে মাফ চাইল। হুজুর তখন বলল তুই তুই এই ছেলেটির শরীরে কেন ভর করেছিস, সত্যি করে বল। জিনটি তখন বলল ওই দিন সে আর একটা ছেলে ওই বাড়িতে এসেছিল রাত 3টায়। বারবার ভয় দেখেছিলাম, সতর্ক করার পরও তারা ভেতর ঢুকে এবং বড় অপরাধ করেছে, তাই ভর করেছি।
হুজুর জানতে চাইলো ওর সাথের ছেলেটা কোথায়। জিনটি তখন বলল, ওই ছেলেটা অনেক বেশি ভীত ছিল, ভয় পেয়ে গেছিল, তাই সে আর নেই। তাকে আমি সহ অন্য জিনরা মেরে ফেলেছি। এই ছেলের অনেক সাহস, তাই এখনো আছে। জিনটি আরো বলল, ওই ছেলের লাশ কোনোদিন খুঁজে পাবি না, তোরা কোনোদিন পাবি না। হুজুর তখন বলল, অন্য জিন মানে? তোরা কয়জন আছিস সত্যি করে বল। আর তোরা এই বাড়িতে কি করছিস? হ্যাঁ, এটা কি তোদের বাড়ি নাকি? হ্যাঁ, তোর কোন সাহসে ছেলেটাকে মেরে ফেললি? বল, ওর লাশ কোথায় পাবো? সব বল, নয়তো তোর ছাড়বো না, কিন্তু তোরা কিন্তু একবারে বলে দিয়ে দেবো, কথাটা বুঝিস। তখন জিনটি বলল, এই জিনরা নাকি সেই ছেলেটার লাশ অদৃশ্য করে দিয়েছে, আর এই বাড়িতে নাকি তারাই থাকে, মানে জিনরাই থাকে। হুজুর তখন বলল, তোরা এই বাড়ি ছেড়ে চলে যা, তাহলে তোকে মুক্ত করে দেবো। জিনটি তখন বলল, তারা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবে না। হুজুর জিজ্ঞেস করলো, কেন? তার কারণটা কি? তখন জিনটি বলল, কিছু বছর আগে যখন কাউস মিয়া ভবনটি তৈরি করবে সিদ্ধান্ত নেয়, তখন থেকে সে প্রতিদিন একটা স্বপ্ন দেখতো, যা ছিল নিষেধাজ্ঞা। হুজুর জিজ্ঞেস করলো, কে নিষেধ করেছিল? হ্যাঁ, আর কি নিষেধ করেছিল বল। জিনটি তখন বলল, একটি তান্ত্রিক। কারণ যে জায়গার ওপরে সে বাড়িটি তুলতে যাচ্ছিল সেটা ছিল একটা কবরস্থান। সে কম দামে পেয়েছিল জমিটি, আর তান্ত্রিক প্রতি অমাবস্যার রাত 11টা বা 12টার পর ধ্যানে বসত। এটাই ছিল তার জায়গা। তান্ত্রিক তাকে নিষেধ করেছিল, সেই সব কথা না শুনে তান্ত্রিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তান্ত্রিকটি তাকে বলেছিল তাকে এই বাড়িটি থাকতে দেবে না। তান্ত্রিকের কথা শুনেনি, উল্টো তাড়িয়ে দিয়েছিল। আর জিনগুলো নাকি তান্ত্রিকের পোষা জিন, তাদের তান্ত্রিকের ওই জায়গাকে ভেতরে একেবারে বন্দি করে দিয়েছে, জীবিত প্রাণীর রক্ত আহুতি দিয়েছে। জিনটি আরো বলল, কবরস্থানে কাউস মিয়ার যে সকল বাড়ি ছিল সবগুলো পরিত্যক্ত, কারণ ওই বাড়িগুলোতে তান্ত্রিক জিন চালান করা হয়েছিল। আর তান্ত্রিকের মৃত্যুর আগে তারা নাকি ওই স্থান পরিত্যাগ করতে পারবে না, কারণ তারা বন্দী। জিনটি আরো বলল, এবার আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। তারপর হুজুর বলল, যাওয়ার পরেও কি সে আবারও সবুজের উপরে ফিরে আসবে কিনা? জিনটি তখন বলল, না, তাকে আর ধরবো না, কিন্তু সে যাতে কোনোদিন ওই বাড়ির আশেপাশেও না যায়। তার কিছুদিন পর সবুজ সুস্থ হয়েছে। তারপর সোহান আমাকে বলল, এই পুরো কাহিনীটি সম্পূর্ণ পরিলক্ষিত করেছে আমি নিজে চোখে। এর ভিতরে 1 সেকেন্ডের জন্য কোনো কিছু বানানো নেই, একদম রিয়েল স্টোরি। এবং এই ঘটনা আরো অনেক ঘটনা আছে যা মানুষের অনেক অজানা, আর যেগুলো নাকি বিবরণ করতে গেলে শেষ করা যাবে না। কিন্তু এই বাড়িতে কেউ গেলে আর কোনোদিন ফিরে আসে না, আর তাই কাউস মিয়া এই বাড়িতে আর কোনোদিন কাউকে ভাড়াও দেয় না। আর অনেক জায়গায় তিনি যাওয়ার পরও পুরো জায়গাটা সমাধান করতে পারেনি। এসব কাহিনী শোনার পর সবকিছুই বুঝতে পারলাম যে কেন এই বাড়িটি পরিত্যক্ত। তবে একটা কিন্তু প্রশ্ন থেকে যায়, কেনই বা এই বাসাটি নিয়ে সবাই চুপচাপ আছে? এমন কি হয়েছিল যে তান্ত্রিক জিন চালান করেছে জেনেও কাউস মিয়া চুপ আছে? এই সকল প্রশ্নের উত্তর সবার কাছে কিন্তু অজানা। আসলে কি হয়েছিল সেদিন? কিন্তু আমাদের ঘটনাটা কিন্তু এখানে সমাপ্ত করছি। যে সময় এই ছিল ঘটনাটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাতে পারেন। আমি খুবই খুশি হব আপনি পড়ে শোনালে, এবং আমি চাই আপনার প্রতিটি ঘটনা অমায়িকভাবে সবার কাছে পৌঁছে যাক, দারুণ রকম ভাবে পৌঁছে যাক। অগণিত মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ ভৌতিক দুনিয়ার নাম জানো। এই ঘটনার মূল লেখকের নাম আলিকুজ্জামান। যে ভাই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ খান বলছিলাম। Hey brother Firoj bhai, oh my god, what a story. That was a creepy story. এবং আমি সত্যি বললাম, creepy story. ফিরোজ ভাই, আপনি উড়াই দিচ্ছেন ভাই। Oh my god, that is a beautiful story man. Wow. এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে স্টোরি। আর স্টোরি সুন্দর না লাগার কিছুই নেই, বিকজ আমাদের ফিরোজ ভাই যখন ঘটনা পাঠায় ওটা উড়ে যায়, অলওয়েজ উড়ে যায়। এবং আজকের স্টোরিটা উড়ে গেছে, এবং এই স্টোরিটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে, এবং আসলে অনেক বেশি ভালো লেগেছে আমার নিজের কাছে।
দারুণ রকম এনজয় করেছি আমি, এবং আমি বিশ্বাস করি যে শুধু আমি না, সবার কাছে কিন্তু অনেক বেশি ঘটনাটি ভালো লেগেছে এবং ভালো লাগার মতো একটা স্টোরি ছিল আজকেরটা। এবং ধীরে 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 এভাবেই মারাত্মকভাবে এগিয়ে যাচ্ছে আমাদের ভৌতিক দুনিয়া, ভৌতিক কথা, ভৌতিক ভিডিও সব কিছু, আলহামদুলিল্লাহ। এবং আমি চাই যে এভাবেই উড়ে যাক সব কিছু, এভাবেই প্রচারিত হয়ে যাক সব কিছু, প্রসারিত হোক, আরো দারুণ রকম মানুষের কাছে পৌঁছে যাক ঘটনাগুলো। সত্যি অসাধারণ ছিল। আমি সত্যি বললাম, মনের অন্তঃস্থল থেকে দোয়া করি আমাদের ফিরোজ ভাইয়ের জন্য। ফিরোজ ভাই, আপনি অসাধারণ, সত্যি অসাধারণ। এত সুন্দর সুন্দর ঘটনা কালেক্ট করেন সবসময়, মাশাআল্লাহ ভাই, সত্যি বললাম, দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগবে, কষ্ট সার্থক হয়ে যায়। সো পরিত্যক্ত বাড়ির এই ঘটনাটি সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবং সত্যি কথা বলছি, এই বাড়িটার কিন্তু একটা ছবি আছে, এবং আমি কিন্তু ছবির আজকে যতগুলো স্টোরি শেয়ার করা হচ্ছে প্রতিটা কিন্তু রিয়েল স্টোরি অ্যান্ড অ্যাবসলিউটলি রিয়েল স্টোরি। আমি কিন্তু কোনো মিথ্যার কোনো বানোয়াট স্টোরি এখানে শেয়ার করছি না আজকের এপিসোডে। আজকের যে দুটি স্টোরি শেয়ার হয়েছে, দুটি স্টোরি কিন্তু ছবি আমি আপনাদেরকে দিয়ে দেবো ডেফিনেটলি। আপনারা যদি চান যে শ্রীনাথের সেই বট গাছের ছবি যদি আপনারা যেটাকে বলে যে মানে দেখতে চান, ডেফিনেটলি আমি আপনাদেরকে দেখাবো, এটা কোনো মিস নেই। এবং তার থেকে বড় কথা হচ্ছে এই যে কাউস মিয়ার যে পরিত্যক্ত ভবনের ঘটনা আমরা শুনলাম, এই ঘটনা কিন্তু বাস্তবতা আছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ঘটনা কিন্তু রিয়েল স্টোরি। এখানে কিন্তু দ্যাট ইজ আ বিউটিফুল থিং যে এখানে কিন্তু ইট ইজ রিয়েল স্টোরি। এবং এখনো সেই ভবনটা আছে, বাড়িটা আছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, একটা অদ্ভুত ভবন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি বেসিক্যালি তেমন কিছু বলবো না। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ছবিটা যদি আপনারা দেখতে চান আমাকে বলবেন, আমি ডেফিনেটলি আপনাদেরকে শেয়ার করে দেবো। এবং আমি আসলে শেয়ার করে দেবো, আমার কোনো সমস্যা নেই, কারণ যেটা আমার পক্ষে সম্ভব শেয়ার করে সেটা আমি অবশ্যই শেয়ার করে দেবো। বাট অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা আসলেই দেখতে চান কিনা সেই কাউস মিয়ার পরিত্যক্ত ভবনের ছবিটা। ইটস এ রিয়েল স্টোরি, আমারও বলছি ইটস বেসড অন এ রিয়েল স্টোরি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা কিন্তু কমেন্ট করবেন, মারাত্মক সব কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো করবো নেক্সট উইকে বা নেক্সট পর্বে। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সব সময় ভালোই থাকেন এবং সব সময় ভালো থাকুক ভৌতিক দুনিয়ার সকল শ্রোতাবৃন্দ। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। আমি মনিয়ার, আমি চট্টগ্রাম থেকে বলছি। চট্টগ্রামের চাঁদকা আবাসিক এলাকায় আমার বাসস্থান। আমি এই মুহূর্তে কর্মস্থলে আছি ঢাকাতে, এবং এজন্যই আমি ঘটনা কালেক্ট করে পাঠিয়ে দিলাম। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি মূলত আমার এক বন্ধুর মুখ থেকে শোনা, এবং আশা করছি ঘটনাটি সবার কাছে মনোমুগ্ধকর লাগবে। ঘটনাটি মূলত একটা ব্ল্যাক ম্যাজিকের স্টোরি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। বলছেন আমার বন্ধু, আজ আমি আপনাদের যে ঘটনাটা শোনাবো এটা খুব ছোট একটা ঘটনা, তবে কিছুটা ভয়ঙ্কর। এটা পাবনা জেলায় ঘটে যাওয়া একটি ঘটনা। যে আপুটি আমাকে ঘটনাটি দিয়েছেন তিনি কোনো এক কারণে আমাকে ওনার আসল নাম আর গ্রামের নামটি গোপন রাখতে বলেছেন। ফিরে যাই ঘটনায়। আপুটি যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবে বলছি। আসসালামু আলাইকুম, আমি রিমা, ছদ্মনাম। আমি পাবনা জেলায় থাকি। আজ আমি আপনাদের নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শোনাবো। আমি এখন ক্লাস 5-এ পড়ি। তখন একটা ছেলে আমার খুব খুব ভালো লাগতো। সবসময় দেখতাম কখন যে তার মায়ায় জড়িয়ে পড়েছিলাম নিজেও জানি না। একদিন শুনি ছেলেটার আমাকে খুব ভালো লাগে, তাই আমরা আমাদের নিজেদের মতামত নিয়ে একটা সম্পর্কে জড়িয়ে যাই। খুব ছোট ছিলাম, জানি না এটা ভালোবাসা কিনা, তবে ওকে ছাড়া আর কিছু চোখে দেখতে পারতাম না। সেও আমাকে দেখা ছাড়া থাকতে পারতো না। ক্লাস যখন 10-এ পড়ি তখন তার সাথে আমার সম্পর্কটা চলছিল। সে আমাকে অনেক অনেক বোঝাতো, ভালোবাসতো, আমিও বাসতাম। তবে আমাদের পরিবারটা
আর্থিক স্বাবলম্বী ছিল না তখন। এক কথায় বলতে গেলে আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম। ক্লাস 10-এ ওঠার কিছুদিন বাদে মা বাবার একটা ছেলেকে দেখে বিয়ে দিয়ে দেয়। আমার পছন্দের মানুষটিকে মেনে নেয়নি। হ্যাঁ, এবার আমার পছন্দের মানুষটির পরিচয় দিইনি। তার নাম সোহাগ। সে ছিল পরিবারের একমাত্র ছেলে। তার বাবা বিদেশে থাকতো, সে আর তার মা একলা একটা বাড়িতে থাকতো। তার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় কাছে ছিল। তার বাড়িতে যেতে আমার 5 থেকে 10 টাকা লাগতো মাত্র। আমার পরিবার সোহাগকে মেনে নেয়নি। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, তারপরেও মানেনি। এক কথায় বলতে গেলে পরিবার জোর করে আমাকে বিয়ে দিয়ে দেয়। প্রতিবাদ করতে পারি না, বাধ্য হয়ে বিয়েটা করে ফেলি। কিন্তু বিয়েটা করার কিছুদিন সবকিছুই ঠিকঠাক ছিল। ভেবেছিলাম সব ফুলে সংসার মনোযোগ দিব, কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও কিন্তু সেদিকে শুকিয়ে যায়। কয়েকদিন বাদে স্বামী কোনো এক কারণবশত আমাকে ছেড়ে চলে গেল, আর আসলো না। আমাদের ডিভোর্স হয়ে গেল। কিছুদিন চলে যাওয়ার পর সোহাগের সাথে আমার আবারও কথা হয়। সে বলল সে আমাকে ভুলতে পারেনি। আমি ডিভোর্সের এই ধাক্কাটা সামলে নিতে পারিনি। ভাবলাম আর বিয়ে করব না কোনোদিন। সোহাগের সাথে আমার মাঝে মাঝে টুকটাক কথা হতো। সে আমাকে বোঝাতো নিজেকে আবারও নতুন করে গুছিয়ে নিতে। বছর খানেক যাওয়ার পর সমাজের ডিভোর্সি নারীদের অবহেলা আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম নিজেকে নতুন করে গুছিয়ে নেব, আবার প্রথম থেকে শুরু করব। সোহাগ আমাকে বলল যে সে আজও আমাকে ভুলতে পারেনি, আর সে আমাকে প্রতিশ্রুতি দিল সে আমাকে অনেক বেশি ভালোবাসবে, কখনো কষ্ট দিবে না। আমি অতীত ভুলে তাকে বিয়ে করে হালাল ভাবে গ্রহণ করে নিতাম। এছাড়া আমিও তাকে ভুলতে পারিনি, তাই ভাবলাম বিয়ে করব তাকে। বাড়িতে তার কথা বলার পর বাড়িতে মেনে নিল না। আবারও আমাকে একটা কটু কথা শুনতে হলো, তারা সোহাগকে মানবেই না। পরে মনে মনে ভাবলাম একবার তো মা বাবার কথা মতো বিয়ে করেছি, নিজের জীবন নষ্ট করেছি, আর নিজের কথা ভাবিনি। এবার একটু নিজের কথা ভাবা উচিত। তাই সবার অনুমতি ছাড়াই পালিয়ে গিয়ে বিয়ে করতে বাধ্য হলাম। বিয়ে করে বাড়িতে যাওয়ার পর তার মা আমাকে মেনে নিল, আর কিছুদিন পর আমার মা বাবাও আমাকে মেনে নিল। বিয়ের 2 বছর সবকিছু ঠিকঠাক ছিল। সমস্যাটা শুরু হলো সোহাগের বাবা আসার পর থেকে। হঠাৎ একদিন সোহাগের বাবা বিদেশ থেকে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর উনি শুনলেন তার ছেলে সোহাগের বিয়ে হয়ে গেছে। উনি আমাকে দেখেন কিন্তু মেনে নেন না। সোহাগ অনেক বানানোর চেষ্টা করেছিল, তারপর মেনে নিল না। সোহাগ ছিল তার মা বাবার বাধ্যগত সন্তান, আর সে তার বাবাকে অনেক ভয় পেত। তার বাবা আমাকে যখন বাসা থেকে চলে যেতে বলল, তখন একটা পর্যায়ে বাসা ছেড়ে আমার চলে আসতে হয়। বাসা থেকে চলে আসার 4 মাস অবধি সোহাগ আমার সাথে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখা করে যেত। 4 মাস পর একদিন সে আমাদের বাড়ি থেকে যায়, আর রাতে বলল যে যদি তোমাকে আমার বাবা মেনে নেয় তাহলে আমি বাড়ি ছেড়ে তোমার কাছে চলে আসব। সে চলে যাওয়ার পর সে আমার বাড়িতে এসেছিল ঠিকই, সেটা তার বাবা জেনে যায়, অনেক বকাবকি করে। সমস্যা ঠিক তখন থেকে শুরু হলো। হঠাৎ লক্ষ্য করলাম সোহাগ আর আমাদের বাড়িতে আসে না। সেটা আমাকে না দেখে একদিনও থাকতে পারতো না। আর আমি একটু অসুস্থ হয়ে গেলে সারা রাত মাথার পাশে বসে রাত জাগতো। আর ওই ছেলে আমি এত অসুস্থ এটা শুনো একটি বারও খোঁজ নিতে আসে না, এমনকি ফোন অবধি ধরতে যায় না। এক কথা বলতে গেলে সে আমাকে ভুলে গেছে। আমাদের পুরনো একটা স্মৃতি তার মনে নেই, আর আমার প্রতি তার আর আগের মতো আবেগ কাজ করে না। আমার সাথে সব খারাপ ব্যবহার করতো, আর কেমন জানি পাল্টে গেছে। আর তাই আমার মায়ের সন্দেহ হলো। আমাকে নিয়ে আমার মা একটা কবিরাজের কাছে গেল। কবিরাজ শরীরে নাকি 7টা জিন আছে। কবিরাজটিকে সমস্ত ঘটনা খুলে বলল আমার মা। কবিরাজটি বলল আমাদের ওপরে কিছু করা হয়েছে নাকি সেটা সে এভাবে বলতে পারবে না। আমাদের একসাথে তোলা 2টি ছবি তাকে দিতে হবে। পরের দিন মা কবিরাজকে যা যা আনতে বলেছিল তার সংগ্রহ করে আমাকে দিয়ে কবিরাজের কাছে চলে গেল। কবিরাজ আমাকে সোহাগের ছবি একসাথে একটি বাটি দুধের মাঝে রাখলো। রেখে কিছুক্ষণ পর বলল, এই ছেলেটার উপরে কফরি করা হয়েছে। ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবাসত, কিন্তু কফরিতে এত বেশি শক্তিশালী ছিল যে এর ফলে ছেলেটা তার সব আবেগ ভুলে গেছে।
মা তখন জিজ্ঞেস করলো, কে কাজটি করেছে? কবিরাজ তখন বলল, আমার শ্বশুর মশাই। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা, আর সত্যি কথা বললে একদম রিয়েল স্টোরি এটা। যাই হোক, মা জিজ্ঞেস করলো, এটি থেকে পরিত্রাণের উপায় কি? কবিরাজ তখন বলল, কোনো পরিত্রাণের উপায় নেই। ছেলেকে তার বাবা এক ভয়ঙ্কর কুফরি করেছে। তাকে খাবারের সাথে মিশিয়ে নাপাক খাওয়ানো হয়েছে, মাংসের সাথে মিশিয়ে নাপাক খাওয়ানো হয়েছে। আর এই কুফরি যার উপর করা হয় তার উপরে কিন্তু কোনো কিছু কাজ করে না। যদি এটা পরিত্রাণের চেষ্টা করো তাহলে ছেলেটার মারাত্মক ক্ষতি হবে, এমনকি মৃত্যু অব্দি হতে পারে। আর তিনি আরো বললেন, এবার ঈদের পর নাকি সোহাগ আমাকে ডিভোর্স দিয়ে দিবে, আর কিছুদিন পর তার বাবা পছন্দ করা একটা মেয়েকে সে বিয়ে করে ফেলবে। তারপর আমি অনেক কবিরাজের কাছে যাই, কিন্তু কেউ সমাধান করতে পারেনি। আমরা আলাদা থাকি। আজ এই নিয়ে 7টা মাস কেটে গেল। হয়তো আমাদের ডিভোর্সে খুব সুন হয়ে যাবে, জানি না আল্লাহ কি লিখেছে আমাদের কপালে। তবে এটা বুঝে গেছে, এটা থেকে সমাধান আল্লাহ ছাড়া আর কেউই করতে পারবে না। অনেক জায়গায় অনেক অর্থ খরচ করেছি, সমাধান পাইনি। সে হলো আমার জীবনের সব। যদি তাকে হারিয়ে ফেলি আর বিয়ে করব না জানি, এবং জানি না বেঁচে থাকতে পারবো কিনা। আসলে এইটা বুঝতে পেরেছি যে আমার বিয়ে আগে হারাম রিলেশনে ছিলাম, তাই হয়তো বা আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, কারণ হারামের কিন্তু কোনো মুক্তি নেই। এই বলে সেই বোনটি ঘটনাটি শেষ করেছিলেন জেফরি ভাই। আশা করছি ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন আপনার সুমধুর কণ্ঠে। ঘটনাটি একদম সত্য ঘটনা অবলম্বনে ঘটনা। আশা করছি ঘটনা ভালো লাগবে আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন। আর আমার যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা লেখায় কোনো বানানে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মুনিয়ার বলছিলাম। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ মুনিয়ার ভাই। আলহামদুলিল্লাহ, যে দেখতে দেখতে কিন্তু আমরা আরেকজন নতুন লিসনার পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হোয়াট এ বিউটিফুল স্টোরি অফ ব্ল্যাক ম্যাজিক। এবং এর সাথে বলবো, বিউটির থেকে বড় কথা হচ্ছে বিউটিফুল। আসলে আমার কাছে ভয়ঙ্কর ঘটনাগুলোকে আমি বিউটিফুল বলি। সত্যি কথা বলতে অনেকেই বলেন যে এত দুঃখজনক একটা ঘটনাকে আপনি বিউটিফুল বললেন, অনেকে কিন্তু বলে এটা আমাকে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ভয়ঙ্কর ঘটনার মতো, মানে আমরা সিরিজটা কি করি, ভয়ের সিরিজ করি, রাইট? অ্যান্ড ভয়ের সিরিজটা কিন্তু সবচেয়ে বড় বিষয় যে এটা যদি ভয়ঙ্কর হয়ে থাকে তাহলে তো সেটা একপাক্ষিকভাবে সুন্দর, এবং একপাক্ষিকভাবে সেটাই তো সৌন্দর্য। ভয়ের একটা সিরিজে যদি ভয় না পান বা ক্রিপি ব্যাপার স্যাপার না থাকে তাহলে তো সেটা হরর স্টোরি হলো না, এক্সাক্ট ইট। এই জন্য আমার কাছে বিউটিফুল লাগে ব্যাপারগুলো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় এবং সর্বশেষ ঘটনায়। এবং মুনিয়ার ভাই, লট অফ থ্যাঙ্কস ম্যান ফর এ বিউটিফুল স্টোরি। এবং পরবর্তীতে হয়তো আরো দারুণ দারুণ ঘটনা আপনি আমাকে পাঠিয়ে দেবেন। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আমি আছি। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা উড়ে যাবে ইনশাল্লাহ। আর দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। গল্পটির নাম অদৃশ্য রোগী। ঘটনাটির মূল লেখক মাসুদ, তৌফিক মাসুদ। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভৌতিক দুনিয়ার সকলে ভীষণ রকম ভালো আছেন। আমি মাসুম বলছিলাম। আজ প্রথমবারের মতো ঘটনা পাঠিয়ে দিলাম আপনার কাছে। আপনার যদি মনে হয় ঘটনাটি আপনি শেয়ার করবেন তাহলে করতে পারেন। আমার কাছে এরকম লট অফ স্টোরিজ আছে। আজকের ঘটনাটি সিলেক্ট হলে আমি ডেফিনেটলি এরকম অনেক অনেক ঘটনা আপনার কাছে পাঠাবো, বিকজ আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আমি চাই আপনার দারুণ রকম কণ্ঠে আপনি অসাধারণ সব ঘটনা পড়ে শোনান মানুষকে, এবং দারুণ রকম সবাই এনজয় করুক। আর দেরি করবো না, চলে যায় সরাসরি ঘটনায়।
শহরের ওদরে বেশ পুরনো একটা ডিসপেন্সারি। বাইরে থেকে এর নাম বা ডাক্তারের পরিচয় বা পরিচিতি কিছুই বোঝা যায় না। খুব কাছ থেকে শুধু ডিসপেন্সারি শব্দটি অস্পষ্টভাবে বোঝা যায়। সবাই অবশ্য এটিকে ডাক্তারখানা বলে। প্রায় 3 দশক ধরে এই স্থানে স্বপন ডাক্তার এই এলাকার হাজার মানুষের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। কোথা থেকে তিনি ডাক্তারি পাশ করেছেন কিংবা ডাক্তারি প্র্যাকটিস করেছেন তা কিন্তু কারো জানা নেই। শহরের পাশ করা ডাক্তারের অভাব নেই, শুধু সকলের একই কথা, স্বপন ডাক্তারের হাত কিন্তু খুব ভালো, ডাক্তার খুব ভালো এবং তার ডাক্তারদের সবাই ভালো হয়ে যায়। এলাকায় তার নামে নানা ধরনের অদ্ভুত আর অবিশ্বাসের সব মুখরোচক ঘটনা প্রচলিত রয়েছে। স্বপন ডাক্তারকে এই ব্যাপারে কেউ জিজ্ঞেস করলে সেটা এড়িয়ে যায়, তবে মাঝে মাঝে সে কিছু একটা কথা জুড়ে দেয়। স্বপন ডাক্তারের বহু পুরনো রোগী আছে, সে তার পুরনো রোগীদের আলাদা আলাদাভাবে দেখভাল করে। নতুন রোগীদের সে ডাক্তারখানায় বসে চিকিৎসা দিলেও পুরনোদের প্রয়োজনে রাত বিরাতে তাদের বাসায় নিয়ে যেয়ে উপস্থিত হয়। পৌষের মাসের এক ঠান্ডা রাতে স্বপন ডাক্তার সাথে অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। সেদিন মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছিল। শীতকাল সাধারণত এমন দিন খুব কমই পাওয়া যায়। ঠান্ডা সহ্য করতে না পেরে স্বপন ডাক্তারও সন্ধ্যা না নামতে ডিসপেন্সারি বন্ধ করে দিল। তাদের বুড়ো আর বুড়ির ছোট্ট একটা সংসার, ছেলেপুলের মুখ তারা দেখেনি। এই বৃদ্ধ বয়সেও এর জন্য বুড়িকে সে মাঝে মাঝে বকাশকা করে, কিন্তু বুড়িকে ভালো করে গিয়ে অন্য কারো সাথে সংসার পাতার ইচ্ছা সেও করেনি। সেদিন ডিসপেন্সারি বন্ধ করে ঘরে এসে বুড়িকে চায়ের অর্ডার দিয়ে লেপের তলায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। শীত তার হাত পা যেন কাঁপছিল, পা দুটো গরম করতেই হাত দিয়ে ডলতে থাকলো চায়ের আশায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও যখন চা নিয়ে কেউ এলো না, তখন তার মেজাজটা বিগড়ে গেল। দেরি করার জন্য বুড়িকে গাল মন্দ করতে থাকলো, কিন্তু অন্য দিনের মতো আজ আর বুড়ি তার কথার উত্তর দিচ্ছিল না। এতে মেজাজ আরো বেশি বিগড়ে গেল। রাগের মাথায় ঠান্ডা উপেক্ষা করে রান্নাঘরের দিকে হাঁটা দিল। সেখানে যে দেখলো তার স্ত্রী সেখানে নেই। চুলায় পানি গরম হচ্ছে ঠিকই, পাশে তার চশমা রাখা আছে। স্বপন ডাক্তার স্ত্রীর নাম ধরে ডাকতে ডাকলো। আশেপাশে কোনো সারা শব্দ পাওয়া গেল না। স্বপন ডাক্তার ভাবলো তাকে না বলে বাইরে কারো উপকার করতে চলে গিয়েছে। তাই সে রাগে গজ গজ করতে করতে নিজের খাটের পাশে গিয়ে বসলো। সাথে সাথে বাইরে থেকে অদ্ভুত এক কণ্ঠে কেউ তাকে ডেকে উঠল। ডাক শুনে স্বপন ডাক্তারের সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। মাঝ রাতেও তাকে অনেকে ডেকে নিয়ে যায়, কিন্তু আজ এই সন্ধ্যা বেলাতেও এক ডাকে তাকে ভয় পাইয়ে দিয়েছে। স্বপন ডাক্তার উত্তরে বলল, বাইরে কে ডাকে রে? বেশ কিছুক্ষণ কোনো সারা শব্দ মিলল না। তারপর খুব রুগ্ন কণ্ঠে কারো ডাক শুনল। সে কান পেতে শুনল কেউ তাকে বলছে, ডাক্তারবাবু বাসায় আছেন? এখনো একটু হাওলাদার বাড়িতে চলেন না? হাওলাদার বাড়ির নাম শুনে স্বপন ডাক্তারের চোখ জল করে উঠল। হাওলাদার মশাই অনেক দিন ধরে অসুস্থ। তার কাছে রাত বিরাতে গেলে একটু কষ্টই হয় বটে, কিন্তু তিনি 1000 টাকা হাতে গুজে দেন, আর না দিয়ে তিনি আসতে দেন না। সাথে ফ্রি গরম চা আর সিগারেট তো আছে। হাওলাদার মশাই তার পুরনো রোগী, আবার বোরের উপর একটু রাগ হচ্ছে। এই সুযোগে বউকে একটু উচিত শিক্ষা দেওয়া যাবে। তাই সে ধুলো পড়ে যাওয়ার রেইনকোটটা হাতে নিয়ে চাপিয়ে বুড়িকে না বলে হাওলাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পেছনে দরজা খোলাই থাকলো। হাওলাদার বাড়ির তার বাড়ি থেকে বেশ কিছুটা দূরের পথ না, 0.5 কিলোর কম হবে। রাস্তা খুটখুটে অন্ধকার, তাই বৃষ্টিতে টর্চ জেলেও হাঁটতে কষ্ট হচ্ছে। টর্চের চার্জটাও শেষের দিকে। কে জানতো তাকে এমন দিনে বাইরে বের হতে হবে। বেশ কিছু দূর যাবার পর তার মনে হলো তাকে যে ডেকেছে সে লোকটি একেবারের জন্য সে দেখতে পায়নি। এতে খুব অবাক লাগলো তার। কি এমন তারা ছিল যে লোকটি তাকে না বলে চলে গেছে? স্বপন ডাক্তার এবার ভাবলো ফিরে চলে যাবে, কিন্তু বুড়ির ওপরে জেদের কারণে সে আবারও পরাজিত হলো। তাই প্রায় 20 মিনিট অনেক কষ্টে হেঁটে অবশেষে হাওলাদার বাড়িতে পৌঁছে গেল। হাওলাদার সাহেবের প্রকাণ্ড বাড়ি। বাড়িতে থাকবার জায়গার অভাব না থাকলে কি হবে? থাকার মানুষ নেই। তার স্ত্রী গত হয়েছেন 1.5 বছর আগে। দুষ্ট ছেলে
যুক্তরাষ্ট্রের প্রবাসী। মেয়েটিও তার পরিবার নিয়ে কানাডা থাকে। স্ত্রী মারা যাবার পর মেয়ের কাছে বেশ কয়েক মাস ছিলেন। মেয়েটিও তাকে দেশে রেখে আবারও বিদেশে চলে গেছে। যাবার আগে বলে গেছে তার বাবাকে সেখানে দেখবার কেউ নেই। তার স্বামী স্ত্রী দুজনেই চাকুরি করে। তার তার মা মারা যাবার পর সে নাকি বেশ পাগল হয়ে গেছে এবং পাগলামো করতে শুরু করে দিয়েছিল। সে দেশের আইন কানুন অনেক বেশি করা, কোনো অঘটন ঘটলে তাদের আর সেখানে থাকবার উপায় থাকবে না। অনেকেই তার মেয়ের এই যুক্তিগুলো মেনে নিলেও এলাকার বেশিরভাগ মানুষই হাওলাদার সাহেবের ছেলে মেয়েদের প্রচুর সমালোচনা করেন। হাওলাদার সাহেব আগাগোড়ায় খিটখিটে মেজাজের হওয়ায় কেউ তাকে পছন্দ করতো না। লোকজন বাড়ির আশেপাশে খুব বেশি আসতো না। দুজন কাজের লোক ছিল এবং সেই লোকগুলো দিন রাত তার দেখভাল করত। বাড়িতে প্রবেশ করে স্বপন ডাক্তার কাজের লোক দুটোর কাউকে দেখতে পেল না। বেশ পুরনো বাড়ি, হিন্দু সম্পত্তি কিনেছিল হাওলাদার সাহেব। বাড়ি সেখানে ওখানে মানুষের মূর্তি এখনো অজ্ঞাত আছে। বাইরে ঘন অন্ধকার, চারিদিকে বৃষ্টির আওয়াজ ছাড়া আর কিছুই স্বপন ডাক্তারের কাছে যাচ্ছিল না। বেশ অস্বস্তি লাগছিল তার। এমন ঝমঝমে পরিবেশে সে কখনো এই বাড়িতেই আসেনি। সে খুব সাবধানে পা টিপে টিপে বাড়ির আঙিনা পেরিয়ে বারান্দায় উঠে যাবে। ঠিক তখনই হঠাৎ করে বাইরে মৃদু বৃষ্টি চমকালো। আতকে উঠে স্বপন ডাক্তার এবং সামনে চেয়ে ভয়ে ভয়ে পেয়ে গেল। মনে হলো ঠিক তার সামনে একটি প্রকাণ্ড মূর্তি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বুক যেন ধক করে উঠল। আসলে কি সেটা বুঝবার আগে আকাশের আলো গায়েব হয়ে গেছে। সে নিজের টর্চ জ্বালালো। সামনে যেতেই মূর্তিটা পার হয়ে গেছে। ততক্ষণে কি মনে পড়ে আবার সেই মূর্তিটার উপরে টর্চের আবছা আলো ফেললো। সাথে সাথে টর্চ নিভিয়ে ফেললো। আবারও সে যা দেখলো তা সে দেখতে চায় না। এতক্ষণে যা তার কাছে সবকিছু অদ্ভুত মনে হচ্ছিল, এখন সেটা বাস্তব মনে হলো। কারণ মূর্তিটা তখনও তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েছিল। তারা হুড়ো করে সে সামনে এগোতে যেয়ে বৃষ্টি ভেজা বারান্দায় সে পিছলে পড়ে গেল। স্বপন ডাক্তার তখন মনে হলো আজ বসে তার কোনো রক্ষা নেই। ভীত কণ্ঠে সে কাজের লোকটাকে নাম ধরে ডাকতে যাবে, ঠিক তখনই একটা ঘরের ভেতর থেকে কাউকে ডাকতে যাবে। ঠিক তখনই ঘরের ভিতর থেকে কারো ডাকের শব্দ শুনলেন। ডাক্তার মশাই, বাইরে দাঁড়িয়ে কি করেন? ভেতরে আসেন। অনেকটা হাওলাদার সাহেবের গলার আওয়াজ শুনে সে অনেকটা স্বস্তি পেল। এই বাড়িতে এমন অভিজ্ঞতা তার কখনো হয়নি। এসে অন্যরকম অভ্যর্থনা পেত সে, কিন্তু সেদিন কাউকে দেখছিল না। ভয় পাবার লোক সে নয়, কিন্তু আজ বেশ ভয় পাচ্ছে। যে ঘর থেকে হাওলাদার সাহেব ডেকেছিলেন সেই ঘরে প্রবেশ করে দেখল ঘরে কেউ নেই। জানালা খোলা, সেখান দিয়ে অনবরত বৃষ্টি ছোট ঘরে প্রবেশ করছে। বোঝাই গেল অনেকে দিন ধরে কেউ এখানে আসেনি। তাহলে তাকে ডাকলোটা কে? কথাটা ভেবে তার শরীর শিহরণ খেলে গেল। এই ঘরে হাওলাদার সাহেব থাকতেন না কখনই। তিনি ওপরে তলায় থাকতেন। কাছের লোকগুলোর নাম ধরে ডাকতে ডাকতে স্বপন ডাক্তার দোতলায় উঠে এলো। উপরেও ঘন অন্ধকার। নিচে তার কাছের লোকদের ঘড়ির বাতি থেকে কিছু একটা আলো পাওয়া যাচ্ছিল। উপরে এর ছিটা ফোটাও নেই। স্বপন ডাক্তার এবার ভরকে গেল। সে নিচে নেমে মূর্তিটা দেখছে। সে তার সম্মুখে আর যেতে চায় না। এর মানে তার এই বাড়ি থেকে বাইরে বেরোবার রাস্তা একদম বন্ধ। এতক্ষণ ধরে ডাকাডাকি করেও কাউকে সে দেখছে না। একে তো লোকজনের কোনো হদিস নেই, অপরদিকে যার ডাকে এখানে এসেছে তার দেখাও মিলছে না। শুধু অদ্ভুত এক কণ্ঠস্বর কেউ যেন তাকে নির্দেশনা দিচ্ছে। নানান কথাবার্তা, নানান চিন্তা করছে, কিন্তু সামনে এগিয়ে কেউ যেন দাঁড়িয়ে নিভু নিভু আলোতে চারদিকে দেখতে লাগলো। কে জানতো এমন অন্ধকার বাড়িতে রাত বিরাতে এসে তার বিপদে পড়তে হবে। এখন তার নিজের উপরে প্রচন্ড রাগ হচ্ছিল। রাগের মাথায় কিছু না ভেবেই চলে এসেছে। মোবাইলটা সাথেও আনার কথা ভুলে গেছে। একসাথে এতগুলো ভুল তার হয় না। আজ দিনটাই তার জন্য অশুভ হয়ে গেছে। অন্য কেউ হলে এতক্ষণে নানা দেবতা প্রভুর নাম ধরে ডাকাডাকি শুরু করে দিত, কিন্তু স্বপন ডাক্তার বেশ বহু বছর ধরে রাম নামটাই ভুলে গেছে।
সে নামটাই আনেনি। সে যে তার ক্যান্সার রোগী মৃতপ্রায় দিদির আরোগ্যের জন্য মান্যত করতে সে ব্যর্থ হয়েছিল, তা থেকে সে আর কাউকে প্রভু মানে না। হঠাৎ করে স্বপন ডাক্তার তার নাম ধরে কাউকে ডাকতে শুনলো। ততক্ষণে টর্চের চার্জ একেবারেই শেষ, বোঝার উপায় নেই কে ডাকছে তাকে। মনে হচ্ছে দূর থেকে কেউ তাকে হাওলাদার সাহেবের মতো করে ডাকছে। ডাক্তার মশাই, এদিকে আসেন। চারিদিক থেকে ডাকটা যেন প্রতিধ্বনিত হচ্ছে, অথচ বাইরে ঝুম বৃষ্টির আওয়াজ ছাড়া আর কিছুই যেন কানে আসছে না। কারো পায়ের আওয়াজও আসছে না। সে ডাক বারবার শোনার পর আর তা সহ্য হচ্ছে না, শোনা যাচ্ছে না। তবে সে তার ঘাড়ের ওপরে অজানা কোনো শক্তির প্রভাব অনুভব করতে শুরু করেছে। সে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ঠেলে নিয়ে যাচ্ছে। স্বপন ডাক্তারের গলা দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না। চারিদিকে পিন পতন নীরবতা, বাইরে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে না। ততক্ষণে সে একটা পঁচাতুর গন্ধময় ঘরে এসে প্রবেশ করেছে। এরপরে কি ঘটবে সে তার অপেক্ষারত অবস্থায় আছে। প্রতিটা সেকেন্ড যেন তার কাছে এক একটি মিনিটের মতো মনে হচ্ছে। হঠাৎ করে হালকা আওয়াজে বজ্রপাত হলো। জানালা দিয়ে যে আলো ঘরে এলো তাতে সে স্পষ্ট দেখতে পেল পচা গলা হাওলাদার সাহেবের লাশ বিছানার উপরে পড়ে আছে। আর সেই মূর্তিটার উপরে তীক্ষ্ণ দৃষ্টিতে লাশটির চোখ দুটি যেন ঠিক স্বপন ডাক্তারের দিকে ছেয়ে যাচ্ছে। লাশ দর্শনের পর কিভাবে যেন সেই শক্তিটি তার ঘাট থেকে সরে গেছে। সুযোগ পেয়ে স্বপন ডাক্তারও গলা ফাটিয়ে চিৎকার করতে করতে অজানা অন্ধকারে ছুটে গেল। পরদিন সকালে স্বপন ডাক্তারের অর্ধমৃত দেহ সেই মূর্তিটার কাছে পাওয়া গেল। পুলিশ এলে আরো জানা গেল হাওলাদার সাহেবের 2 চাকরের কুকর্মের কথা। তারা দুজনেই চেনাই মদ আনতে গিয়ে পুলিশের কাছে ধরা খেয়ে আজ 7 দিন ধরে হাজতে বাস করছে। এর মধ্যে কোনো একদিন হাওলাদার সাহেব মারা গিয়েছে। কেউ জানতেও পারেনি ভেতরে কেউ হয়েছে। সবাই ভেবেছিল এখানে বুঝি ঘটনা শেষ, কিন্তু স্বপন ডাক্তারের ঘটনা আরো একটু রহস্যময় হয়ে গেল। কেউ তার স্ত্রীর কাছে দুর্ঘটনার খবর বলতে গেলে তাকে নাকি আশ্চর্য হতে দেখা গিয়েছে। কারণ সে বলেছিল তার স্বামী যদি হাওলাদার বাড়িতে যেয়ে থাকে তবে সারা রাত ধরে তার পাশে লেপের তলায় কে শুয়েছিল। ভাই, এই ছিল ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। ঘটনাটি বেশ পুরনো একটি ঘটনা এবং ঘটনাটি 2015 সালের ঘটনা। ঘটনাটির মূল লেখকের নাম আবারও বলে দিচ্ছি, তৌফিক মাসুদ। ভালো লাগলে পড়ে শোনাতে পারেন। এই মাসুম ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ যে আপনার প্রথমবারের মতো ঘটনা আপনি ভৌতিক দুনিয়ায় পাঠিয়েছিলেন অ্যান্ড সেটা শেয়ার হয়ে গেল। আমি একটা কথা এই জন্যই বলি যে আমার কাছে কেউ ঘটনা পাঠিয়েছেন এবং ঘটনাটি শেয়ার হয়নি এমন কিন্তু হয় না। এই ঘটনাটা কিন্তু ইউনিক বলবো না, আমি অনেক আগে পড়েছিলাম, বাট হ্যাঁ এটা শেয়ার হয়নি। অনেক আগে পড়েছিলাম, বাট হ্যাঁ এটা আমাদের ভৌতিক দুনিয়ায় একদম ব্র্যান্ড নিউ স্টোরি। সো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে স্টোরিটা। আমার খুব পছন্দের একটা ঘটনা বলা যেতে পারে এবং আমি খুবই এনজয় করেছি ঘটনাটি, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের কাছেও ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে এবং আপনাদের কাছে সুন্দর লাগলে মূলত কষ্ট সার্থক হয়েই যায়। আজকেও সার্থক হয়ে গেছে এবং দারুণ রকম এনজয় করেছেন আপনারা, এটা আমি বুঝতেই পারছি আপনাদের কমেন্টে। এবং আপনারা কিন্তু গত এপিসোডটা খুব এনজয় করেছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে এনজয় করতে করতে ভৌতিক দুনিয়া এগিয়ে যাবে, এটাই আমার একমাত্র আশা এবং আকাঙ্ক্ষা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি ভাই। আপনি প্লিজ ঘটনা কালেকশন করা থামাবেন না, ঘটনা এভাবে আমার কাছে পাঠিয়ে দেবেন, অবশ্যই লেখকের নাম উল্লেখ করে দেবেন, তাহলেই চলবে। সো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ for a beautiful story. So this is the fact. আমি দেরি করবো না, আমি আজকে আমাদের বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে আগামীকাল নতুন একটা এপিসোডে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন।